এক ডিমন চাইল্ড স্বর্গের এক ফেরিকে ভালোবেসে ফেলে, কিন্তু তাদের মিলন হওয়া সম্ভব ছিল না। পৃথিবীতে এসে তারা কি এক হতে পারবে? তাদের পুরনো পরিচয় কি তাদের আদেও মনে পড়বে? সেই নিয়ে বেশ ইন্টারেস্টিং রোমান্টিক একটা পুনর্জন্মের ড্রামা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র জুডিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সে ছুটতে ছুটতে আসছে এবং তার পুরো বাড়ি বিয়ের উৎসবের জন্য সাজানো রয়েছে। এবং সেখানে আমরা জুডির বাবা চেস্টারকে দেখতে পাই, যে কিনা জুডিরই গ্র্যান্ডপা জেনারেল ওয়াংকে হত্যা করে। এবার জুডি তো ছুটতে ছুটতে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা বলে আসে, এবং সে তার বাবাকে বলে যে বাবা, তুমি এমনটা কেন করলে? এবার জুডির বাবা চেস্টার তো তখনই বলে ওঠে যে জেনারেল ওয়াং আমাকে তার আর্মির তালিসমানটি দিতে রাজি হচ্ছিল না। মানে তার আর্মির যে শিলমোহরটি ছিল সেটা সে চেস্টারকে দিতে রাজি হচ্ছিল না, তাই জন্যই চেস্টার তাকে হত্যা করেছে। মানে জেনারেল ওয়াং কিন্তু জুডির মায়ের বাবা ছিল। এবার জুডি তো বলে ওঠে যে বাবা, তুমি আমার মাকে বিয়েই করেছিলে আমার গ্র্যান্ডপারই ক্ষমতার জন্য, এই আর্মির ক্ষমতার জন্য। আর এই আর্মি ক্ষমতা পাওয়ার জন্য তুমি তাকে হত্যা পর্যন্ত করলে। এরপর কি তুমি নিজের মেয়েকেও হত্যা করবে নাকি? এবার এই কথা শুনে চেস্টার তো খুবই রেগে যায়, এবং সে সত্যি তার তলোয়ার জুডির গলায় ধরে, যে দরকার পড়লে আমি সেটাও করতে পারি। এবং জুডি তো তখনই বলে ওঠে যে তাই নাকি? আমি হচ্ছি এই সাম্রাজ্যের যুবরানী, রাজকুমারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমিও দেখি তোমার কত সাহস যে তুমি আমায় হত্যা করো। এবং তখনই সেখানে হাজির হয় সেই সাম্রাজ্যের যুবরাজ অরিয়ন, এবং তার সাথে ছিল চেস্টারের অ্যাডপ্টেড মেয়ে সিনথিয়া। এবার সিনথিয়া তো বলে ওঠে জুডি, তুমি যুবরানী না, এই সাম্রাজ্যের পরবর্তী যুবরানী বা সম্রাজ্ঞী আমি হতে চলেছি, কারণ আমার সাথে রাজকুমারের বিয়ে হয়েছে। আর তাছাড়া তোমাকে কোনোদিন অরিয়ন বিয়েই করতো না। তোমার সাথে বিয়ের ঘটনাটা পুরোটাই একটা ফাঁদ ছিল তোমার গ্র্যান্ডপা অর্থাৎ জেনারেল ওয়াংকে এখানে ডেকে আনার জন্য। এবার এই কথা শুনে জুডি তো বলে ওঠে যে কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো আমাদের বাড়ির অ্যাডপ্টেড মেয়ে, তাহলে তুমি কি করে রাজকুমারকে বিয়ে করবে? এবং সিনথিয়া তো তখনই বলে ওঠে যে অ্যাডপ্টেড, আমি তোমার বাবা এবং আন্ট চিয়ের মেয়ে, সুতরাং আমি চেস্টারের নিজের সন্তান, আমি অ্যাডপ্টেড মেয়ে নই। এবার জুডি তো তখনই তার গ্র্যান্ডপার তলোয়ারটা নিয়ে সিনথিয়াকে হত্যা করতে যায়, কিন্তু তখনই অরিয়ন তার তলোয়ার তুলে সোজা জুডির বুকে বসিয়ে দেয়। এবং তখনই সেখানে হাজির হয় আমাদের গল্পের নায়ক পিটার। এবার পিটার তো জুডিকে ধরে খুবই ঝাঁকাতে থাকে যে জুডি, তুমি জাগো, তুমি ঠিক আছো তো? কিন্তু জুডি তো ততক্ষণে বলতে গেলে অর্ধমৃত হয়েই গেছিল। এবং জুডি বলে ওঠে যে পিটার, আমার হয়ে তুমি বদলা নিও। এবার পিটার তো তখনই বলে ওঠে যে তোমরা আমার জুডিকে হত্যা করেছো, এবং তার ফল তোমাদের ভোগ করতেই হবে। এবং তখনই আমরা দেখতে পাই যে পিটারের রূপ সম্পূর্ণ বদলে যায়, এবং তার মধ্যে একটা ডিমনিক অরা ভর করে। এবং পিটার তো প্রায় উড়ে গিয়ে সিনথিয়া এবং অরিয়নকে পুরো ধাক্কা মেরে সরিয়ে দেয়, এবং সে তার ডিমনিক তলোয়ার দিয়ে অরিয়নকে উড়ন্ত অবস্থাতেই হত্যা করে। এবং আমরা বুঝতে পারি যে পিটার বা জুডি এরা কেউই সাধারণ কোনো মানুষ ছিল না। পিটার বলে ওঠে যে এই জীবনেও আমাদের মিল হতে পারলো না, চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই। এবং এই বলে পিটার তো জুডিকে কোলে নিয়ে নেয়, এবং সে আকাশে ভাসমান অবস্থায় চলে যায়। এবং তারা সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে আমরা মাস্টারকে দেখতে পাই। এবং মাস্টার বলে ওঠে যে এই জন্মেও তোমরা তোমাদের টার্বুলেশন কমপ্লিট করতে পারলে না, তাই তোমাদেরকে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে। এবং এই বলে মাস্টার জুডির পুনর্জন্মের সুযোগ করে দেয়। মাস্টারের হাতে আমরা একটা ম্যাজিক্যাল লোটাস দেখতে পাই, যে ম্যাজিক্যাল লোটাসটা জুডির কপালে গিয়ে টিপের আকার ধারণ করে, এবং জুডি ফিরে যায় সেই দিন থেকে, মানে তার হত্যার দিন থেকে 3 বছর আগে। এবার জুডি তো চোখ খুলেই দেখে যে সে একটা ঘোড়ার গাড়িতে বসে আছে, এবং তার সামনে বসে আছে সিনথিয়া। এবং জুডির তো সিনথিয়াকে দেখেই প্রচন্ড রাগ উঠে যায়, এবং সে ঠাস করে তাকে এক চড় মারে। সিনথিয়া বলে ওঠে যে জুডি, তুমি আমাকে এরম করে মারলে কেন? আমি তো তোমাকে শুধু রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার কথাই বলেছিলাম। এবার জুডির তখনই মনে হয় যে কি, রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার কথা? তার মানে আমি 3 বছর আগে পৌঁছে গেছি। এবং জুডি তখনই তার ঘোড়ার গাড়ির জানলা দিয়ে পিটারকে দেখতে পায়। জুডি মনে মনে ভাবে যে এই সপ্তম রাজকুমারের সাথে আমার আগের জন্মে কোনো পরিচয়ই ছিল না, আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তারপরেও সে কেন আমার মৃত্যুর সময় আমাকে বাঁচানোর জন্য এলো? সে কেন আমার জন্য বদলা নিল? আগের জন্মে আমার বিরুদ্ধে শুধু সিনথিয়া বা আমার বাবাই না,
তার সাথে অরিয়ন এবং মহারানী সকলে মিলেই চক্রান্ত করেছিল। আমি যখন আরেকটা সুযোগ পেয়েছি আমি এই সকলের থেকেই বদলা নেব। এবং তখনই জুডি ম্যাজিক্যালি একটা ম্যাজিক্যাল স্পেসে পৌঁছে যায়, যেটা কিনা জুডির কপালে সেই লোটাসটার সাথে যুক্ত ছিল। এবং এই ম্যাজিক্যাল স্পেসে নানা রকমের ম্যাজিক্যাল ভেষজ ছিল, নানা রকমের মেডিকেল বই ছিল এবং অনেক জাদুই ওষুধ ছিল, যেগুলোর সাহায্যে জুডি যে কাউকেই সারিয়ে ফেলতে পারবে। এবার জুডি তো তখনই সেখান থেকে একটি ওষুধ নেয় এবং সে মনে মনে ভাবে যে এবার আমি পিটারকে সারিয়ে তুলতে পারবো। সকলেই তাকে ডিমন আখ্যান দিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় এই ওষুধ পিটারকে সারিয়ে তুলবে। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে জুডি, আজকে আমরা মহারাজের প্রাসাদে যাচ্ছি, কিন্তু আমার না ডান্স করার মতো কোনো ভালো পোশাকই নেই। তুমি কি তোমার কোনো পোশাক আমাকে দিতে পারবে? এবং জুডি বলে যে নিশ্চয়। সে খুবই সুন্দর একটা হলুদ জামা সিনথিয়াকে দেয়, কিন্তু দেওয়ার সময় সে তাতেই একটা তরল পদার্থ মিশিয়ে দেয়। এবার জুডির দাসী তো তখনই বলে ওঠে যে কিন্তু ম্যাডাম, আমরা তো প্রাসাদে যাচ্ছি রাজকুমার অরিয়নকে ইমপ্রেস করার জন্য নিজেদের ট্যালেন্টের মাধ্যমে। তা আপনি যদি আপনার নাচের জামাটা সিনথিয়াকে দিয়ে দেন তাহলে কি করে হবে? এবং জুডি তখনই বলে যে আমার অরিয়নকে ইমপ্রেস করার কোনো ইচ্ছাই নেই। এবার আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই সেখানে মহারাজা, মহারানী এবং তার সাথে রাজকুমার অরিয়ন উপস্থিত ছিল। এবং এই রাজসভাতে শিজিং প্রদেশের একজন দূত উপস্থিত ছিল, মানে যেটা কিনা এই সাম্রাজ্যের একটি প্রতিবেশী সাম্রাজ্য ছিল। এবার মহারানী তো তখনই বলে ওঠে যে শুনলাম নাকি আজকে মেং পরিবারের মেয়েরা এখানে এসেছে। তা কই জুডি, একটু সামনে এসো, তোমাকে দেখি। এবং জুডিকে তো তখনই নৃত্য প্রদর্শনের জন্য বলা হয়, কিন্তু জুডি বলে যে আজকে আমি না, আজকে আমার বোন সিনথিয়া নৃত্য প্রদর্শন করবে। এবার সিনথিয়া তো তখনই তার সেই হলুদ জামা পরে নাচ দেখাতে শুরু করে এবং সে তো দারুণ সিডাক্টিভলি নাচ করছিল। এবং তখনই তো পাশ দিয়ে একজন দাসী যাচ্ছিল যার হাতে কিনা একটা মোমবাতি ছিল, এবং জুডি তাকে ল্যাং মেরে ফেলে দেয়। ফলে তার মোমবাতি সোজা গিয়ে পড়ে সিনথিয়ার জামাতে। এবং জুডি যেহেতু সিনথিয়ার জামায় আগে থেকেই একটা দাহ্য পদার্থ দিয়ে রেখেছিল, তাই সেই জামার সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করে। এবং সিনথিয়া তো সঙ্গে সঙ্গে রাজকুমারকে গিয়ে জড়িয়ে ধরে যে অরিয়ান, আমাকে বাঁচাও। এবার জুডি তো তার জামাতে জল ঢেলে তাকে শান্ত করে। এবং মহারানী তো তখনই সিনথিয়াকে বকা দেয় যে তোমার এত সাহস হয় কি করে, যেখানে তোমার গায়ে আগুন লেগে গেছে তুমি রাজকুমারকে গিয়ে জড়িয়ে ধরছো। এবার এই সব হই হট্টগোল যখন হচ্ছিল, তখন ওই শিজিং সাম্রাজ্যের যে দূত ছিল সে হঠাৎই মুখে ফেনা তুলে পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে মহারাজ তো রাজ চিকিৎসককে ডাকেন, কারণ যতই হোক সে একজন অতিথি। এবং রাজ চিকিৎসক চেক আপ করে বলে যে এই যে আগুনের ঘটনাটা ঘটলো, তাতেই এই দূতটি শক পেয়ে সেখানেই হার্ট অ্যাটাক করেছে, বা বলা যায় তার স্ট্রোক হয়ে গেছে। এবং সবাই তো ভাবে যে তাহলে হয়তো লোকটিকে আর বাঁচানোই যাবে না। এবং জুলি তখনই বলে যে মহারাজ, আমি কি একবার এই দূতকে বাঁচানোর চেষ্টা করতে পারি? এবার রাজকুমার অরিয়ন তো বলে ওঠে যে তুমি একটা কোথাকার মেয়ে, তুমি এরকম চিকিৎসা করতে আদৌ পারবে, যেখানে কিনা রাজ চিকিৎসক বলছে পারবে না। এবার মহারাজ মনে মনে ভাবে যে যদি জুডি চিকিৎসা করতে না পারে তাহলে আমারই ভালো, কারণ তাহলে আমি জেনারেল ওয়াং এর আর্মি হাতিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাব, মানে জেনারেল ওয়াংকে দুর্বল করার একটা সুযোগ পেয়ে যাব। এবং মহারাজ বলে যে ঠিক আছে জুডি, তুমি চেষ্টা করে দেখো। এবার জুডি তো তখনই তার ম্যাজিক্যাল স্পেস থেকে আনা একটা ওষুধ ওই দুধকে খাইয়ে দেয়, এবং সেই দুধ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তার যে পুরনো হার্টের সমস্যা ছিল সেটাও প্রায় ঠিকই হয়ে যায়। এবার এই ঘটনায় মহারানী তো খুব খুশি হন এবং তিনি জুডির ভীষণ প্রশংসা করেন এবং তিনি জুডিকে একটা উপহার দেন, যেটা কিনা একটা সুগন্ধি পাউচ ছিল। এবার জুডি তো তখনই মনে মনে ভাবে যে আগের জন্মে তুমি এটা দিয়ে আমাকে ভীষণ বাজেভাবে ফাঁসিয়েছিলে, কিন্তু এই জন্মে সেটা আমি আর হতে দেব না। অপরদিকে সিনথিয়া তো ভাবছিল যে নাচ করলাম আমি, আর এদিকে প্রশংসা হলো জুডির, এটা আমি কিছুতেই মেনে নেব না। এবার মহারানী তো তখনই অরিয়ানকে গিয়ে বলে যে অরিয়ান, আশা করি তুমি বুঝতে পারছো তোমাকে কি করতে হবে। এবং রাজকুমার বলে যে হ্যাঁ মা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমায় কি করতে হবে। এবার আমরা দেখতে পাই যে ওই কক্ষ থেকে বেরিয়ে জুডি চলে যাচ্ছিল এবং যাওয়ার সময় জুডি ইচ্ছা করেই ওই সুগন্ধি পাউচটা ফেলে দেয় এবং তার পিছন পিছনে সিনথিয়া আসছিল, তাই সিনথিয়া সেই পাউচটা তুলে নেয়। সিনথিয়া মনে মনে ভাবে যে যাই হয়ে যাক না কেন পুরস্কারটা তো আমারই হলো। এবার সিনথিয়া তো জুরির কাছে এসে খুবই ন্যাকা ন্যাকা করে বলতে থাকে যে তোমার সাথে আমার কিসের শত্রুতা যে তুমি আমার জামাটা নিয়ে এমন করলে,
এবং জুডি তো তখনই তাকে ঠাস করে এক চড় মেরে বলে যে আমার সামনে এত ন্যাকামি করবে না, এখনই তোমাকে আমি মজা দেখাচ্ছি। এবং এই বলে জুডি তো 1 2 3 কাউন্ট করে এবং এই কাউন্ট করার মধ্যেই সিনথিয়া সেখানে প্রায় অজ্ঞান অবশ হয়ে পড়ে যায়। এবং জুডি তো তখনই সেই ঘরের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে এসে জুডি তার মাথার চুলের একটি কাঁটা ঘরের বাইরে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং তারপরেই সেই ঘরে ঢুকে রাজকুমার অরিয়ন। আসলে রাজকুমার অরিয়নের মা মানে মহারানী অরিয়নকে এরকমই নির্দেশ দিয়েছিল যাতে সে জুডিকে ফাঁসাতে পারে এবং জুডির সাথে অরিয়নের বিয়ে হয়। যেহেতু জুডির গ্র্যান্ডপা জেনারেল ওয়াং অত্যন্ত ক্ষমতাশালী একজন জেনারেল ছিলেন, তাই জন্যই এই আয়োজন করা হয়েছিল। এবার আমরা দেখতে পাই যে জুডি তো সেখান থেকে বেরিয়ে আসছিল এবং তখনই সে পিটারের মহল থেকে কিছু চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আসলে পিটার ছিল এই সাম্রাজ্যের মহারাজের ভাই, মানে কিনা অরিয়নের কাকা বলা যেতে পারে। এবার জুডি তো তখনই দেখে যে পিটারের মহলে রীতিমতো রক্তযুদ্ধ বেঁধে গেছে এবং পিটারের আবারও সেই সিনড্রোম মানে কিনা ডিমন সিনড্রোম দেখা দিয়েছে। পিটার তার একজন দাসীকে রেগে মেগে রীতিমতো হত্যা করতে যাচ্ছে এবং জুডি তো তখনই গিয়ে তার তলোয়ারটা ধরে নেয় যে পিটার, এইভাবে তুমি কাউকে হত্যা করতে পারো না। এবং পিটার তখনই তার তলোয়ার সোজা জুডির গলাতেই ধরে যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমাকে বাধা দিচ্ছ। এবার জুডি তো তার ম্যাজিক্যাল স্পেস থেকে পিটারের জন্য আগেই ওষুধ এনেছিল, তাই সেই ওষুধটা জুডি নিজের মুখে ঢুকিয়ে নেয় এবং সেটা কিস করে পিটারকে খাইয়ে দেয়। এবার সেই ওষুধ খাওয়ানোর কিছুক্ষণের পর পিটার সজ্ঞানে ফিরে আসে, কিন্তু তখনই পিটারের মাথার মধ্যে কিছু স্মৃতি ভেসে আসে। তার মনে হয় যে সে জুডির সাথে আগেও কোনোভাবে সম্পর্কিত। সে দেখতে পায় যে সে জুডিকে কিস করছে এবং পিটার তো বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে। এবার পিটার তো সজ্ঞানে ফিরে আসে এবং সে বলে যে জুডি, তুমি এখানে কি করছো? এবার জুডি তখনই মনে মনে ভাবে যে পিটার আমাকে চেনে, কিন্তু ও তো কোনোদিন আমার সাথে কোনো কথা বলা বা কোনো পরিচয় করেইনি। তার মানে ও অনেক দিন থেকেই আমাকে হয়তো পছন্দ করে, কিন্তু সেই কথা কখনো প্রকাশ করেনি। এবং অবভিয়াসলি পিটার তো তাকে পছন্দ করতোই, তা না হলে আগের জন্মে সে জুডিকে বাঁচাতে কেনই বা যাবে। এবার পিটার তো জুডিকে বলে যে তুমি যে আমাকে বাঁচালে তার জন্য তুমি কি পুরস্কার চাও বলো। এবং জুডি তো তখনই পিটারের শিলমোহরটি উপহার স্বরূপ নিয়ে নেয় এবং বলে যে আমি এটাই উপহার স্বরূপ নেব, আশা করি তাতে তোমার কোনো সমস্যা হবে না। এবং এই বলে জুডি তো সেখান থেকে চলে যায় এবং তারপরই সেখানে আসে মাস্টার, মানে যাকে কিনা আমরা আগের জন্মেও দেখেছিলাম। এবার মাস্টার তো বলে ওঠে যে তোমরা দুজন এক্ষুনি কিস করলে, তার মানে আমি যে ভবিষ্যৎ গণনা করেছি সেটা একদম ঠিকই করেছি। কিন্তু পিটার তো তখনও এটা স্বীকার করতে রাজি ছিল না যে সেও জুডিকে পছন্দ করে। যাই হোক, এবার অপর দিকে আমরা মহারানীকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারানী তো অরিয়নের সেই ঘরের সামনে আসে যেখানে কিনা সে সিনথিয়ার সাথে ইটিস পিটিস করেছিল। এবং মহারানী ঘরের বাইরে একটা চুলের কাঁটা দেখতে পান যেটা কিনা জুডির চুলের কাঁটা ছিল। এবার জুডি তো ইচ্ছা করেই ওটা ফেলে গেছিল মহারানীকে ধোঁকা দেওয়ার জন্য। এবং মহারানী বলে ওঠে যে কি, জুডি এই ঘরে কারোর সাথে সম্পর্ক করছে? আমি এক্ষুনি দেখতে চাই যে ঘরে কি আছে। এবং মহারানী ঘরে গিয়ে তার ছেলের গায়ের ওপর থেকে লেপ সরিয়ে দেন, কিন্তু সেখানে তো জুডি না, সেখানে সিনথিয়া ছিল। এবার জুডি তো তখনই সেখানে এসে বলে যে মহারানী, আপনি কি আমাকে খুঁজছেন নাকি? এবং মহারানী বলে ওঠে যে আমি তোমাকে একটা সুগন্ধি পাউচ দিয়েছিলাম, সেটা কোথায়? এবার জুডি তো তখনই নাটক করে যে ওটা তো আমার কাছেই আছে, এই যে। এবং জুডি বলে যে এ মা, তাহলে মনে হয় ওটা কোথাও পড়ে গেছে। এবং সে দেখতে পায় যে সিনথিয়ার বিছানার পাশে সেই পাউচটা রাখা। জুডি বলে ওঠে যে সিনথিয়া, তুমি কেন আমার জিনিসটা চুরি করলে বলো তো? এবং মহারানী তো তখনই সিনথিয়াকে ঠাস করে এক চড় মারে এবং তিনি সিনথিয়াকে তখনই নীল ডাউন হয়ে থাকার শাস্তি দেন, কারণ সিনথিয়ার জন্যই তার প্ল্যানটা তো পুরোই ফেল করে গেছিল। এবং জুডি তো তখনই মনে মনে ভাবে যে এই ক্ষমতার লড়াইতে সিনথিয়া কেবলমাত্র একটা ছোট্ট চরিত্র, তাছাড়াও অনেক বড় বড় চরিত্র আছে যাদেরকে হারাতে হবে এবং একে একে সকলের থেকেই জুডি প্রতিশোধ নেবে। এবার আমরা দেখতে পাই যে জুডি তো মহল থেকে বেরিয়ে আসে এবং তার দাসী বলে যে ম্যাডাম, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু জুডি তখনই বলে যে না, এখনই বাড়ি ফিরে গেলে হবে না, আমাদের যে গয়না বা জুয়েলারি শপ আছে আমাকে সেখানে নিয়ে চলো। মানে জুডিদের যে পারিবারিক গয়নার দোকানটি ছিল সেখানেই জুডি যাওয়ার কথা বলে। এবার দোকানে যেতেই দোকানের কর্মচারী তো বলে ওঠে যে বলুন ম্যাডাম, আপনাকে আজকে কি কি জিনিস দেখাবো।
এবং জুডি বলে যে আজকে আমি কোনো গয়না দেখব না, আমাকে দোকানের হিসাবের খাতাটা নিয়ে এসে দেখাও। এবার কর্মচারীটা তো ভাবে যে মেয়েটার হিসাবের কি বা বুঝবে, সুতরাং ওকে দেখালেও আশা করি কোনো ক্ষতি হবে না। কিন্তু জুডি তো হিসাবের খাতা দেখেই বুঝে যায় যে হিসাবে প্রচুর গরমিল রয়েছে এবং তাদের ব্যবসা থেকে অনেকভাবে টাকা মারা হচ্ছে। এবার জুডি তো তখনই কর্মচারীটিকে বলে যে এগুলো কি কারণে হয়েছে বা কার জন্য হয়েছে সেটা কি তুমি আমাকে বলবে, নাকি তোমাকে এক্ষুনি আমি মহারাজের দরবারে নিয়ে যাব? এবার কর্মচারীটা তো তখনই বলে ওঠে যে না না, আমাকে দয়া করে পুলিশের কাছে নিয়ে যাবেন না, আমি বলছি এই ঘটনা কে করেছে। এই ঘটনার পিছনে আসলে রয়েছে আন্ট চিন। এবার এই আন্ট চিন ব্যক্তিটি আসলে জুডিদের বাড়ির হাউসকিপার ছিল এবং সে ছিল সিনথিয়ার মা। কিন্তু এটা কেউ জানতো না যে আসলে সিনথিয়ার বাবা জুডির বাবাই ছিল এবং আন্ট চিন ছিল তার অবৈধ স্ত্রী। এবার আমরা দেখতে পাই যে জুডি তো তার বাড়িতে ফিরে আসে এবং ততক্ষণে তো সিনথিয়া তার গ্র্যান্ডমার কাছে গিয়ে নালিশ করতে শুরু করে দিয়েছিল এবং গ্র্যান্ডমা তো জুডিকে ঠাস করে চড় মারতে যায় যে তুমি এইভাবে সিনথিয়াকে অপমান করেছো। এবং জুডি তো সঙ্গে সঙ্গে সরে যায় এবং গ্র্যান্ডমা ধপাস করে পড়ে যায়। এবার তার বাবা এবং আন্ট চিনো তো জুডির ওপর রাগারাগি করছিল যে তুমি সিনথিয়াকে এইভাবে অপদস্থ কেন করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এবং আন্ট চিন তো চেস্টারকে বলে ওঠে যে ছেড়ে দিন, আসলে যতই হোক জুডির গ্র্যান্ডপা এত শক্তিশালী একজন জেনারেল, তাই জন্যই জুডি আমাদের ওপর এরকম অত্যাচার করার সুযোগ পায়। এবং জুডি তো তখনই বলে ওঠে যে তাই নাকি, এখনো আমি তোমাদের সাথে কিছু করিনি, তবে এখন করতে চলেছি। এবং এই বলে জুডি তো সকলের সামনে সেই হিসাবের খাতাটি দেখায়। এবার আন্ট চিন তো সঙ্গে সঙ্গে সেই খাতা থেকে হিসাবের পাতাটাই ছিঁড়ে ফেলে যে না না, আমি এসব কিছু করিনি, আমি তো এত ভালো হিসাব করতেই জানি না। এবং জুডি তখনই বলে যে এটা আসলে একটা কপি খাতা, আসল খাতাটা এখনো দোকানেই রয়েছে, আর সেটা আমি দোকানদার সমেত একেবারে পুলিশের কাছেই পেশ করব। সুতরাং তুমি সব সত্যি কথা স্বীকার করো। এবার আন্ট চিন তো তখনই বলে ওঠে যে মাস্টার, আমি সত্যিই বলছি যে আমি এগুলো ইচ্ছা করে করিনি, আর ওখান থেকে যে টাকাগুলো আমি সরিয়েছিলাম সেগুলো আমি সংসারেই খরচ করে, আমি সেগুলো নিজের জন্য খরচ করিনি, আমি সত্যি বলছি আমি লোভী নই। তাছাড়া জুডির মাথায় তো এত বুদ্ধি আসার কথা না, নিশ্চয়ই ওর মা হেলেনি ওকে এইসব করতে বলেছে, নিশ্চয়ই হেলেনি আমার প্রতি এই সমস্ত শয়তানি করছে। এবার জুডি তো তখনই আন্ট চিনকে গিয়ে ঠাস করে এক চড় মারে যে আমার মায়ের নাম তুমি মুখে নেওয়ারও চেষ্টা করবে না। কিন্তু যেহেতু আন্ট চিনের সাথে চেস্টারের একটা সম্পর্ক ছিল, তাই চেস্টার তো আন্ট চিনের প্রতি দুর্বল ছিল, যদিও সে সেটা সরাসরি দেখাতে পারতো না। এবং চেস্টার বলে ওঠে যে দেখো, মানছি টাকাগুলো ওখান থেকে সরানো হয়েছে, কিন্তু সেগুলো তো সংসারেই খরচ করা হয়েছে, তাই জন্য আমি ওকে এখন কোনো শাস্তি দেব না। এবার জুডি তো তখনই বলে ওঠে যে বাবা, সত্যিই কি তোমার আন্ট চিনের প্রতি কোনো দুর্বলতা রয়েছে? না, কারণ তার মেয়ে সিনথিয়া রাজপ্রাসাদের সকলের সামনে আমাদের পরিবারের অপমান করে এলো, রাজকুমারকে সিডিউস করতে গিয়ে মহারানীর কাছে বকা খেলো, তারপরেও তুমি তাদেরকে শাস্তি দিচ্ছ না। এবং তখনই তো চেস্টার বলে ওঠে যে জুডি, এই কথা তো সত্যি, সিনথিয়ার যদি এখন কোনো গতি না করা হয় তাহলে কি হবে? তোমার গ্র্যান্ডপা তো এত শক্তিশালী একজন লোক, তুমি তাকে বলো না যাতে সে রাজকুমার অরিয়নের সাথে সিনথিয়ার বিয়ের বন্দোবস্ত করে, যদি সম্রাজ্ঞী হিসেবে নাও হয় যেন উপপত্নী হিসেবে করে। মানে জুডি তো অবাকই হয়ে যাচ্ছিল যে তার বাবা তাদের প্রতি কতটা পক্ষপাতিত্ব করত। এবং তখনই সেখানে মহারাজের একজন লোক একটি ডিক্রি নিয়ে আসে। এবার সিনথিয়া তো ভাবে যে নিশ্চয়ই এটা অরিয়নের সাথে তার বিয়ের ডিগ্রি, কিন্তু ডিগ্রি পড়া হলে সকলেই অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল জুডির সাথে রাজকুমার পিটারের বিয়ের ডিগ্রি। এবার কিছুক্ষণের মধ্যেই পিটারের তরফ থেকে একজন দাইমাকে তো পাঠিয়ে দেওয়া হয় জুডির দেখভাল করার জন্য। এবং আমরা দেখতে পাই তখনই সিনথিয়া বলে ওঠে যে ভালোই হয়েছে, এমনিতেও সবাই রাজকুমার পিটারকে ডিমন বলে, তাকে রক্ত খেকো মানুষ বলে, ভালো হয়েছে যে জুডির ওখানে বিয়ে হয়েছে। এবং জুডি তো এই কথা শুনে সিনথিয়াকে ঠাস করে এক চড় মারে যে আমার সামনে কখনো পিটারের নামে কিছু বলার চেষ্টা করবে না। এবার ততক্ষণে তো পিটারের মহল থেকেও একজন চলে এসেছিল জুডিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেও সিনথিয়ার এই কথা শুনতে পায়, তাই সিনথিয়াকে শাস্তি স্বরূপ গুনে গুনে 30টা থাপ্পড় লাগানো হয়। এবার জুডি তো তখনই তার বাবার কাছে যায় এবং তার বাবার হাত দিয়ে নিজের গালে ঠাস করে এক চড় মারে যে বাবা, তুমি আমাকে এরম করে মারলে। এবং এই বলে জুডি সেখান থেকে বেরিয়ে আসে।
কিন্তু এইটার একটা কারণ ছিল। যাই হোক, এবার জুডি তার মায়ের কাছে যায় এই খবরটা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে জুডির মা ভীষণই নিরুত্তাপ ছিল এবং জুডির মা তো জুডির সাথেও তেমন ভালোভাবে কথা বলে না এবং এর পিছনে একটা গোপন কারণও ছিল, যেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। এবং জুডি তো তখনই মনে মনে ভাবে যে আমি আর যাই করি না কেন, মাকে আবার আমায় নর্মাল করে তুলতে হবে। এবার জুডি তার মহল থেকে, মানে তার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসে পিটারের বাড়িতে যাওয়ার জন্য এবং সেখানেই আমরা মাস্টারকে দেখতে পাই। এবার জুডি তো তখনই বলে ওঠে যে মাস্টার, আমাকে একটু টিপস দিন না যে আমি কিভাবে পিটারের মন জয় করতে পারবো। এবং মাস্টার বলে যে দেখো, পিটার সবসময় দেখায় যে সে ভীষণ কঠোর, কিন্তু আসলে সে যেটা বলে তার উল্টোটা ধরে নিতে হবে। এবার জুডি তো টিপস নিয়ে খুশি মনে সেখান থেকে চলে আসে এবং তখনই আকাশ থেকে বজ্রপাত হয় এবং সেটা মাস্টারের গায়ে লাগে। কারণ হেভেন মাস্টারকে শাস্তি দেয় জুডি আর পিটারের সম্পর্কটাকে আগিয়ে দেওয়ার জন্য, বা বলা যায় তাদের মধ্যে নাক গলানোর জন্য। মাস্টার তো মনে মনে ভাবে যে ধুত, আমি তো আগের জন্মের কোনো কথাই বলিনি, তারপরেও আমাকে শাস্তি কেন পেতে হলো। যাই হোক, এবার মাস্টার তো জুডিকে নিয়ে আসে এবং প্রায় ধাক্কা মেরে পিটারের ঘরে ঢুকিয়ে দেয় যে যাও, তুমি পিটারের সাথে ভালো করে একটা সম্পর্ক তৈরি করো। এবার জুডি তো পিটারের ঘরে যায় এবং সে বলে যে পিটার, তুমি কি আমাকে পছন্দ করো? এবার পিটার তো তখনই বলে যে না, আমি তোমাকে একদমই পছন্দ করি না। এবং জুডি তখনই বলে যে বুঝেছি, মাস্টার বলেছিল যে তুমি যেটা মুখে বলো তার উল্টোটা তোমার মনে থাকে, তার মানে তুমি আমাকে খুব পছন্দ করো। এবং এই বলে সে তো রীতিমতো পিটারের কোলেই উঠে বসে, কিন্তু পিটার তো তখনই লজ্জা পেয়ে সেখান থেকে উঠে যায় এবং জুডি তো আবারও তার পিছু পিছু যায় যে পিটার, আমি কিন্তু তোমাকে পছন্দ করি, চলো না আমরা একটা টিম হয়ে কাজ করি, আমি তোমার এই ডিমনিক অসুস্থতা সারিয়ে তুলতে সাহায্য করব এবং তার বদলে তুমি আমাকে বদলা নিতে সাহায্য করবে। এবার পিটার তো তখনই বলে ওঠে যে মানে, তোমাকে তোমার বাবা এখানে পাঠিয়েছে মহারাজের ক্ষতি করার জন্য। এবং এই বলে সে রীতিমতো জুডির গলা টিপে ধরে, কিন্তু জুডি তো তখনই বলে ওঠে যে না, আমার বাবা আমাকে পাঠায়নি, দেখো না আমার গালে চড়ের দাগ, এটা আমার বাবাই মেরেছে, আমার বাবার সাথে যদি আমি মিলিত হয়ে কাজ করতাম তাহলে কি চড়ের দাগ থাকতো? কিন্তু পিটার তো তাও তার কোনো কথা শুনছিল না এবং জুডি তখনই পিটারকে কিস করে। কিন্তু কিস করার সাথে সাথেই পিটারের মাথায় আবারও কিছু দৃশ্য ভেসে ওঠে এবং এই দৃশ্যগুলো তাদের আগের জন্মের দৃশ্য ছিল না, এগুলো ছিল তাদের ডিমন এবং ফেরি অবস্থার দৃশ্য। এবং সে তো জুডিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। পিটার বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার তো রয়েছে। অপরদিকে আমরা সিনথিয়া এবং তার মা আন্ট চিনকে দেখতে পাই। এবার 30টা থাপ্পড় খেয়ে সিনথিয়ার অবস্থা তো খারাপ হয়ে গেছিল এবং সিনথিয়া তো বলতে থাকে যে ও তো শুধু আমার প্ল্যানই নষ্ট করেনি, আমার মুখটাও নষ্ট করে দিয়েছে। এবং তারা ঠিক করে যে তারা তো জুডির থেকে বদলা নেবেই। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুডি তার মা হেলেনের সাথে দেখা করতে আসে। কিন্তু হেলেন একদমই নিরুত্তাপ একজন ব্যক্তি ছিল, যে কিনা সবসময় ভগবানের জপই করত এবং এই ধরনের আধ্যাত্মিক কাজেই ব্যস্ত থাকতো। এবার জুডি তো তার মাকে বলে যে মা, আমি এমন কি দোষ করেছি যে তুমি আমার সাথেও কথা বলতে চাও না? এবং তার মা বলে ওঠে যে তুমি আমার থেকে দূরে থাকলেই ভালো থাকবে। এবার তারা যখন এই কথা বলছিল তখনই জুডির দাসী সেখানে আসে এবং তার দাসী জানায় যে হঠাৎ করেই গ্র্যান্ড মা, মানে কিনা চেস্টারের মা খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং বলা হচ্ছে তাকে নাকি ভূতে ধরেছে বা ডেভিল তাকে আক্রমণ করেছে এবং তাই জন্যই চেস্টার একজন হেভেনলি মাস্টারকে ডেকেছে এই ভূত তাড়ানোর জন্য। এবার জুডি আর হেলেন তো তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই যে সেই মাস্টারটি বলে ওঠে যে এখানে যারা উপস্থিত আছে, অর্থাৎ এই পরিবারের লোকজনের কারোর মধ্যেই ডেভিল রয়েছে এবং তাই জন্যই গ্র্যান্ডমা অসুস্থ হয়েছে এবং সেই মেয়েটি হলো সিনথিয়া। সুতরাং এখনই সিনথিয়াকে শাস্তি দিতে হবে, মানে সিনথিয়াকে যদি তাড়ানো না হয় তাহলে ডেভিলও এই বাড়ি থেকে যাবে না। এবার এই কথা শুনেই আন্ট চিন তো সেখানে ছুটতে ছুটতে আসে এবং আন্ট চিন বলে ওঠে যে না, এটা আমার মেয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার মেয়ে কোনো ডেভিল না এবং এই চক্রান্তটা করেছে হেলেন। এবার আনচিন তো সঙ্গে সঙ্গেই একটি পুঁটুলির মধ্যে কিছু স্বর্ণ রৌপ্য মুদ্রা সেখানে ফেলে দেয় এবং সে বলে যে এই মাস্টারের কাছ থেকে এটা পাওয়া গেছে এবং এই কাপড়ের টুকরোটা, মানে পুঁটলির যে কাপড়ের টুকরোটা ছিল সেটা একটা দামি ব্রোকেট ছিল, যেটা কিনা সাধারণত উচ্চ স্তরের গৃহিণীদের কাছেই থাকতো। তাই বলা যায় যে হেলেন ছাড়া এটা অন্য কারুর কাছেই থাকবে না। তার মানে এটাই প্রমাণিত হয় যে হেলেনই ওই মাস্টারকে টাকা খাইয়েছে যাতে মাস্টার সিনথিয়াকে ফাঁসাতে পারে।
এবার ওই মাস্টারটি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আসলে হেলেনই আমাকে এই কাজগুলি করতে বলেছে টাকার পরিবর্তে। তাই জন্যই আমি এমনটা করেছি। এব এবং আন্ট চিন সেখানে অপর একজন কর্মচারীকে সাক্ষী হিসেবেও পেশ করে, যে কর্মচারীটি দেখেছে হেলেনকে মাস্টারকে ঘুষ দিতে। এবার কর্মচারীটি তো বলে যে হ্যাঁ, আমি সত্যিই দেখেছি। এবং জুলি তখনই বলে যে তাই নাকি? তা তুমি কোন সময় দেখেছো সেটা একটু বলো তো? এবার কর্মচারীটি তো বলে যে আমি ওই সকালবেলা দেখেছিলাম। এবং জুডির মা তো তখনই বলে ওঠে যে অসম্ভব। সকালবেলা আমি তো প্রার্থনা করছিলাম এবং আমার দাসীরা সেটা প্রমাণ দিতে পারবে। এবার কর্মচারীটা তো সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলে যে না, না, তাহলে মনে হয় আমি ওই দুপুর বেলার দিকে দেখেছিলাম। এবং হেলেন তো তখনই বলে যে সেটাও অসম্ভব, কারণ তখন আমি গার্ডেনিং করছিলাম এবং সেটাও মালি প্রমাণ দিতে পারবে। এবং জুডি তো তখনই বলে ওঠে যে সত্যিকারের দেখলে তো এতবার কথা ঘোরানো উচিত না, তার মানে নিশ্চয়ই তোমার কথায় কিছু মিথ্যা রয়েছে। এবং জুডি তখনই বলে যে বাবা, আজকে আমি একজন বিশেষ অতিথিকে এখানে পেশ করব এবং তাকে কিন্তু আন্ট চিনও খুব ভালো করে চেনে। এবং জুডি সেখানে একজন মহিলাকে নিয়ে আসে, যে কিনা আন্ট চীনের গ্রামেরই একটি মহিলা ছিল। এবং সেই মহিলাটি সাক্ষী দেয় যে আন্ট চীন এবং এই মাস্টার নামে লোকটা, এরা আসলে একই গ্রামের এবং তাদের দুজনকেই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মানে তারা একে অপরকে চেনে। সুতরাং এটা প্রমাণ করা কঠিন হয় না যে আসলে আন্ট চিনি এই মাস্টারকে কাজে লাগিয়েছে। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে সবই তো বুঝলাম, কিন্তু তাহলে গ্র্যান্ডমা অসুস্থ হলো কেন? নিশ্চয়ই কোনো ডেভিল বাড়িতে রয়েছেই। এবং জুডি তো তখনই বলে ওঠে যে সব দিনেও এখনো ন্যাকামো করছো। এবং এই বলে জুডি সিনথিয়ার কোমরে থাকা পাউচটা নিয়ে আসে, যেটা কিনা আসলে একটা স্লো পয়জনিং টাইপ ছিল এবং সেটা গ্র্যান্ডমার ওষুধে দেওয়ার ফলেই গ্র্যান্ডমা অসুস্থ হয়ে পড়েছিল। এবার ধরা পড়ার পরই সিনথিয়া সমস্ত দোষ তার মায়ের উপর, মানে আন্ট চিনের উপর চাপিয়ে দেয়। এবং আন্ট চিনও তো বলে ওঠে যে হ্যাঁ, সবকিছু আমারই প্ল্যান ছিল, তাই এর শাস্তি আমাকেই দিন। এবার এত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর চেস্টারের তো আর কিছুই করার ছিল না এবং নিজেকে সৎ প্রমাণ করার জন্য চেস্টার আন্ট চিনকে শাস্তি দিতে বাধ্য হয় এবং সে আন্ট চিনকে সন্ন্যাসিনী করে সারা জীবনের মতো একটি মনাস্ট্রিতে পাঠিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে জুডি খবর পায় যে তার গ্র্যান্ডপা অর্থাৎ জেনারেল ওয়াং এবং তার আঙ্কেল যুদ্ধ থেকে ফিরছে। এবার এই খবর শুনে জুডি তো ভীষণই খুশি হয়। তাই সেও ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় তাদেরকে ওয়েলকাম করার জন্য। এবার যেতে যেতে বেশ রাত মতোই হয়ে গেছিল এবং তখনই জুডির ঘোড়াটি তাকে পিঠ থেকে ফেলে দেয়। এবার জুডি তো তখনই দেখে যে বেশ কিছু আততায়ী তাকে ঘিরে ধরেছে এবং তারা তলোয়ার বার করে জুডিকে হত্যা করার জন্য। এবার জুডি তো তখনই তার একটি গুপ্ত হাতিয়ার সেই হত্যাকারীর দিকে ছুঁড়ে মারে এবং আমরা দেখতে পাই যে সকল হত্যাকারী মারা যায়। জুডি ভাবে যে বাবা, আমার গুপ্ত হাতিয়ারে এত জোর, কিন্তু আসলে ততক্ষণে পিটার সেখানে এসে গেছিল এবং পিটারই তাদেরকে মেরে ফেলেছিল। এবার পিটার তো তখনই বলে ওঠে যে জুডি, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। এবং জুডি তার কাছে যাচ্ছিলই এবং তখনই অন্যান্য আরো কিছু আততায়ী সেখানে চলে আসে এবং তারা জুডির গলায় তরোয়াল ধরে। কিন্তু তারা এটা জানতো না যে সেই দিনই ছিল পূর্ণিমার রাত, অর্থাৎ সেই দিনই ছিল পিটারের সেই ডিমন হওয়ার রাত। পিটার বলে ওঠে যে ভালোই হয়েছে আজকে পূর্ণিমার রাত, আর আজকে তোমরা সকলে এখানে আছো। অনেক দিন ধরেই আমি খুবই ক্ষুধার্ত রয়েছি, তাই তোমাদের দিয়েই আজকে আমি নিজেকে শান্ত করব। এবং এই বলে পিটার তো সেখানে থাকা সকল আততায়ীকেই হত্যা করে এবং নিজের তৃষ্ণা মেটায়। এবার পরক্ষণে পিটারের মনে হয় যে আমার এরকম ভয়ানক রূপ দেখে জুডি ভয় পেয়ে যাবে না তো? এবং জুডি তো তখনই সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। পিটার ভাবে যে ও, তার মানে তুমিও বাকিদের মতনই। কিন্তু জুডি তখনই আবার সেখানে ফিরে আসে। আসলে জুডি তাকে দেখে ভয় পেয়ে পালায়নি। পিটারের হাত কেটে গেছিল, তাই জুডি তাড়াতাড়ি কিছু ভেষজ খুঁজে আনতে গেছিল, যেগুলো সে থেতো করে পিটারের সেই ক্ষতর জায়গায় লাগিয়ে দেয়। পিটার বলে যে তুমি আমাকে দেখে ভয় পাওনি তার মানে? এবং জুডি তো তাকে কিস করে বলে যে না, তুমি যেই হও না কেন, যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। এবং পিটার তো তখনই বলে যে তাহলে কথা দাও যে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কিন্তু তখনই পিটারের শরীরে রীতিমতো আগুন জ্বলতে শুরু করে, মানে তার দেহ পুরোই তপ্ত হয়ে গেছিল। এবার জুডি তো বুঝতে পারে না যে সে পিটারকে কি করে শান্ত করবে এবং সে তখনই তার ম্যাজিক্যাল স্পেস থেকে একটি ওষুধ পিটারকে খাওয়াতে যায়। কিন্তু ততক্ষণে সেখানে মাস্টার চলে এসেছিল। এবার মাস্টার তো বলে যে ওষুধটা আমাকে দাও এবং সেই ওষুধে মাস্টার তার নিজের কিছু মন্ত্র পড়ে দেয় এবং সেটা পিটারকে খাইয়ে দেয়।
মাস্টার বলে যে সামনেই একটা কুঁড়ে ঘর মতো আছে, সেখানে ঠান্ডা জলে যদি পিটার কিছুক্ষণ থাকে তাহলে হয়তো পিটার শান্ত হবে। এবার পিটারকে সেই ঠান্ডা জলে চুবিয়ে রাখা হয়, কিন্তু আমরা দেখতে পাই যে পিটারের শরীরের তাপ তো বেড়েই যাচ্ছিল। এবার জুডি তো তখনই বলে যে পিটারের তো ডেমনিক সিনড্রোম আছে, কিন্তু ওর হাবভাব দেখে মনে হচ্ছে যে ওকে অ্যাফ্রোডিসিয়াক দেয়া হয়েছে, এমনটা কেন? এবং তখনই মাস্টার বলে যে কারণ সেটা আমিই দিয়েছি। মানে মাস্টার ওই যে তখন মন্ত্র পড়ে দিল না, মাস্টার ইচ্ছা করে জুডির ওষুধে অ্যাফ্রোডিসিয়াক মিশিয়ে দিয়েছিল, যাতে কিনা পিটার আর জুডি রোম্যান্স করতে পারে। এবার মাস্টার তো তাদের কুঁড়ে ঘরে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে, এবং মাস্টার মনে মনে ভাবে যে হ্যাঁ, এবার আমি একটা ভালো কাজ করতে পেরেছি। ওদিকে পিটার তো জুডিকে কিস করে, এবং তখনই আবারও পিটারের মনে কিছু আগের স্মৃতি ভেসে আসে। তার মনে পড়ে যায় যে কিভাবে সে একজন ডিমন হয়েও জুডির সাথে প্রেম করেছিল, এবং জুডি কিন্তু কোনো ডিমন ছিল না, সে একজন ডিভাইন বিং ছিল। কিন্তু তারপরে কিন্তু তাদের মিলন হয়নি কোনো কারণে। জুডি কিন্তু মারা গেছিল, বা বলা যায় মিলিয়ে গেছিল, কিন্তু তাদের সাথে ঠিক কি হয়েছিল সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এবার আমরা দেখতে পাই যে তারা তো ওই কুঁড়ে ঘরের মধ্যেই ছিল, এবং তখনই জুডি হঠাৎই কিছু লোকের আওয়াজ শুনতে পায়। এবার জুডি তো ভাবে যে হয়তো আবারও সেই আততায়ীরা ফিরে এসেছে, এবং জুডি সঙ্গে সঙ্গে পিটারের তলোয়ার নিয়ে বেরিয়ে আসে। কিন্তু এটা সেই আততায়ীরা ছিল না, এটা ছিল জুডির গ্র্যান্ডপা জেনারেল ওয়াং। জুডির মনে পড়ে যায় যে কিভাবে আগের জন্মে তার নিজের বাবাই তার গ্র্যান্ডপাকে হত্যা করেছিল, এবং জুডি তো তখনই জেনারেল ওয়াংকে জড়িয়ে ধরে যে গ্র্যান্ডপা, তুমি ঠিক আছো তো? এবং সেখানে আমরা জুডির আঙ্কেল অর্থাৎ কিনা তার মামাকেও দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে জুডির আঙ্কেল কিন্তু হুইল চেয়ারে বসা ছিল, কারণ যুদ্ধে আঘাত লাগার ফলেই তার এমন অবস্থা হয়েছিল। এবার তখনই তো আঙ্কেল জুডির গায়ে কিছু লাভ বাইট দেখতে পায়, এবং আঙ্কেল ভাবে যে হয়তো জুডির সাথে কেউ অসভ্যতা করেছে। জুডির আঙ্কেল তো বলে ওঠে যে জুডি, তোমার সাথে কি কেউ অন্যায় করেছে? এবং তখনই ওই কুঁড়ে ঘর থেকে পিটার বেরিয়ে আসে। এবার গ্র্যান্ডপা এবং আঙ্কেল তো ভালো করেই জানতো যে পিটারের স্বভাবটা কেমন, এবং সে যে একজন ডিমন টাইপের লোক। এবং তারা বলে ওঠে যে জুডি, আমাদের সত্যি করে বলো যে রাজকুমার কি তোমার সাথে কিছু করার চেষ্টা করেছি? এবং পিটার তো তখনই জুডির গাল টিপে দিয়ে বলে যে না, আমি ওর সাথে কিছু অন্যায় করিনি। এবং জুডিও তার গ্র্যান্ডপার কাছে বলে যে না, আমি সত্যি পিটারকে পছন্দ করি, এবং আমি পিটারকে বিয়ে করতে চাই। এবং গ্র্যান্ডপা ওয়াংও তো সেটা ভালোভাবেই মেনে নেয়। পিটার সেখান থেকে চলে যাওয়ার পরই জেনারেল ওয়াং বলে ওঠে যে ঠিক আছে জুডি, তাহলে আমি তোমার বিয়ের কথা ভালো করে অ্যানাউন্স করব। আর তাছাড়াও এখন জেনারেল পদটাও তো তোমার বাবাকে দিয়ে দিতে হবে, কারণ আমার এই আর্মির দায়িত্ব তো শেষ অবধি তোমার বাবা মানে চেস্টারই পাবে। এবার জুডি তো তখনই বলে ওঠে যে না, আমার বাবাকে এই আর্মির দায়িত্ব দেওয়া যাবে না, আর আমার বাবা কেবলমাত্র এই আর্মির লোভেই তো আমার মাকে বিয়ে করেছিল। এবার জেনারেল ওয়াং তো বলে ওঠে যে কিন্তু তা না হলে আর্মির কি হবে? তোমার আঙ্কেলের এই দায়িত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু তার পায়ের তো এখন এরকম অবস্থা, সুতরাং তাকে তো আর আর্মির জেনারেল করা যাবে না। এবং জুডি তখনই বলে ওঠে যে বাবা, আঙ্কেলের যেটা হয়েছে সেটা আমি খুব সহজেই সারিয়ে তুলতে পারবো। এবং জুডি আবারও তার ম্যাজিক্যাল স্পেস থেকে ওষুধ এনে আঙ্কেলকে দেয়। এবার আমরা দেখতে পাই যে জুডিদের বাড়িতে তো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেনারেল ওয়াং ফিরে আসার উপলক্ষে, এবং চেস্টার তো ভীষণই আনন্দে ছিল যে এবার তো এই আর্মির ক্ষমতা আমিই পাবো। কারণ যাই হোক না কেন জুডির মামা মানে তার আঙ্কেল তো খোঁড়া, সুতরাং আর কেউ রইল না আর্মির ক্ষমতা পাওয়ার জন্য। এবং সকলেই চেস্টারকে কংগ্রাচুলেট করছিল যে এবার তো তুমিই জেনারেল হবে। এবং সেই অনুষ্ঠানে পিটারও তো হাজির হয়, এবং জেনারেল ওয়াং পিটারের হাতেই ডিগ্রি তুলে দেয় পড়ার জন্য, মানে জেনারেল ওয়াং এর যে উইলটা ছিল সেটা তুলে দেয় পড়ার জন্য। এবং পিটার তো তখনই ঘোষণা করে যে এরপর মানে আর্মির পরবর্তী জেনারেল হবে গ্র্যান্ডপা ওয়াং এর ছেলে অর্থাৎ জুডির আঙ্কেল। এবার টেস্টার তো তখনই বলে ওঠে যে কিন্তু এটা কি করে সম্ভব, সে তো খোঁড়া। এবং আমরা তখনই দেখতে পাই যে আঙ্কেল তো তখনই হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কারণ এতদিন জুডির ওষুধ খেয়ে সে তো পুরোপুরি ঠিক হয়ে গেছিল। এবার চেস্টার তো তখনও প্রতিবাদ করতে থাকে যে এইটা কিন্তু খুবই অন্যায় হলো, এতদিন আমি জেনারেল ওয়াং এর মেয়েকে এত আদর যত্নে রেখেছি, তার প্রতি আমি এতটা লয়াল থেকেছি, কোনো উপপত্নীও নিইনি, তারপরেও কেন আমার সাথে এমনটা হলো? আমি কেন এরপর আর্মির জেনারেল হতে পারবো না? এবং জুডি তো তখনই বলে ওঠে যে তাই নাকি, সত্যিই কি তুমি লয়াল থেকেছো? নামে তো তুমি কোনো উপপত্নী নাওনি, কিন্তু তুমি কি বলতে চাও যে তোমার সাথে আর কারোর কোনো সম্পর্ক ছিল না? তাহলে কি সিনথিয়া তোমার মেয়ে নয়? এবার ততক্ষণে তো সিনথিয়াও চলে আসে,
এবং সিনথিয়া বলে ওঠে যে মানে তার মানে তুমি সব সত্যিটা জানতে। কিন্তু যাই হোক না কেন আমাদের নিয়ম অনুযায়ী একজন পুরুষ তো ৩ টে উপপত্নী নিতেই পারে। তাহলে বাবা এমন কি দোষ করেছে? এবং জুডি তো তখন বলে ওঠে যে তাই নাকি? শুধু ৩ টে উপপত্নী নাকি তার বাইরেও আমার বাবা অনেক রঙ্গলীলা করেছে। এবং জুডি তখনই সেখানে একজন মহিলাকে ডাকে যার সাথে কিনা চেস্টারের অবৈধ সম্পর্ক ছিল এবং চেস্টারের ২টি অবৈধ সন্তানও ছিল। আর চেস্টার তো কিছুতেই সেটা স্বীকার করতে চায় না এবং সে বলে ওঠে যে এদের আমি চিনি না, এরা কারা আমি তা জানিই না। এবং তখনই জুডি বলে ওঠে যে ও তাই নাকি? তা সে তুমি নাই জানতে পারো, কিন্তু আজকে আমি এদেরকে এখানে এনেছি কারণ ওদের মধ্যে একটা বাচ্চা আমার একটা জেড পেন্ডেন্ট চুরি করে নিয়েছিল। তা তার জন্য চুরির শাস্তি স্বরূপ তাদেরকে তো এক্ষুনি কারাগারে পুরতেই হয়। এবার ওই বাচ্চাগুলোর যে মা ছিল সে তো বলে ওঠে যে চেস্টার, এরা তোমার নিজের রক্তের সন্তান, তারপরেও তুমি এদেরকে বাঁচাবে না। এবং চেস্টার তখন সব কথা স্বীকার করতে বাধ্য হয় যে সত্যি এই ২টি ছেলে তারই সন্তান। মানে চেস্টার আদেও কখনো জুডির মায়ের প্রতি লয়াল ছিলই না। এবার চেস্টার তো বলে ওঠে যে আমি মেনে নিচ্ছি যেটা আমারই অবৈধ স্ত্রী, কিন্তু তুমি আমার সাথে এত শত্রুতা কেন করছো জুডি? তুমি কি চাও? এবং জুডি বলে যে আমি চাই যাতে তুমি আমার মাকে ছেড়ে দাও। আমি চাই যাতে তোমার আর আমার মায়ের মধ্যে কোনো সম্পর্কই না থাকুক। এবার এই কথা শুনে জেনারেল ওয়াংও তো বলে ওঠে যে কেন জুডি, তুমি এমনটা কেন বলছো? এবং জুডি বলে যে কারণ আমার মা কোনোদিন আমার বাবার সাথে ভালো ছিলই না। আমার বাবা তো কোনোদিন আমার মাকে ভালোবাসেনি। কেবলমাত্র ক্ষমতার লোভে সে আমার মাকে বিয়ে করেছিল। বহু বছর হয়ে গেল যে আমার মা ভীষণই মনোকষ্টে ভুগছে এবং তাই জন্যই সে আধ্যাত্মিক পথ বেছে নিয়েছে। তাই আমি চাই যেন আমার বাবার সাথে আমার মায়ের কোনো সম্পর্কই না থাকুক। এবার এই কথা শুনে চেস্টার এতই রেগে যায় সে তো তার মেয়েকে মারতে আসে এবং তখনই পিটার জুডিকে প্রোটেক্ট করে এবং তার তলোয়ার চেস্টারের দিকে ধরে যে চেস্টার, তুমি কিন্তু জুডিকে কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করো না। এবার জুডি তো তখনই একটি ডিভোর্স লেটার বার করে যেটাই চেস্টার সাইন করতে বাধ্য হয়। এবার জুডি তো খুবই খুশি হয় যে এবার হয়তো তার মা খুশি হবে, তার মা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সে খুশি মনে সেই ডিভোর্স লেটারটি গিয়ে তার মাকে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে উল্টে তার মা জুডির ওপরই রাগারাগি করে। তার মা বলে যে জুডি, তোমাকে কে বলেছিল এত পাকামি করতে? এমন অনেক ঘটনা আছে যেগুলো তুমি জানো না, তাই না জেনে শুনে এত বড় একটা পদক্ষেপ নেওয়া তোমার উচিত হয়নি। এবার জুডি তো ভাবে যে আমি তো মায়ের ভালোর জন্যই সবটা করেছিলাম এবং এই দুঃখে জুডি তো খুবই ড্রিঙ্ক করতে শুরু করে। এবার তখনই তো সেখানে পিটার আসে এবং নেশার ঘোরে কথা বলতে বলতে জুডি পিটারকে তার সেই ম্যাজিক্যাল স্পেসে নিয়ে যায়। মানে জুডি পিটারকে বলে যে তোমাকে আমি আমার একটা সিক্রেট বলছি এবং এই বলে সে পিটারকে তার সেই কপালের টিপের অংশটায় টাচ করতে বলে, যার ফলে পিটারও জুডির সাথে সেই ম্যাজিক্যাল স্পেসে চলে আসে। এবার পিটার তো সেখানে জুডিকে কিস করে এবং আবারও তার চোখের সামনে সেই স্মৃতিগুলি মানে সেই দৃশ্যগুলি ভেসে আসতে শুরু করে এবং সে দেখতে পায় যে কিভাবে সে জুডিকে হারিয়ে ফেলেছিল। মানে যখন তারা ডিমন এবং ডিভাইন বিং ছিল তখনকার সময় দৃশ্য। এবং এই দৃশ্যটা ভেসে আসার পরেই পিটার তো জুডিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তারা সঙ্গে সঙ্গে আবারও পৃথিবীতে মানে কিনা এই দুনিয়ায় ফিরে আসে। এবার পিটার তো বুঝতে পারে না যে এগুলো সে কিসের দৃশ্য দেখছে, কিন্তু জুডি তখনই তার বাবার আওয়াজ শুনতে পায়। এবার জুডি তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার মা কোনো বিপদে রয়েছে এবং সে সেই দিকে ছুটে যায়। এবার আমরা দেখতে পাই যে জুডির বাবা তো জুডির মায়ের কাছে এসেছিল এবং চেস্টার সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিয়ে বলে যে শোনো হেলেন, এই ডিভোর্স পেপার আমি মানি না। তোমার বাবাকে গিয়ে বলে দাও যে তোমাকে আমি কখনোই ছাড়বো না। যতদিন না জেনারেলের পজিশন আমি পাচ্ছি ততদিন আমি তোমাকে ছাড়বো না। এবার হেলেন তো বলে ওঠে যে সত্যিই চেস্টার, আমি বুঝিনি যে তুমি এতটা শয়তান। আমি কখনোই তোমাকে আমার বাবার ওই ক্ষমতা পেতে দেব না। এবার চেস্টার তো তখনই হেলেনার গলা টিপে ধরে যে তুমি যদি আমাকে পেতে না দাও তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এবং তখনই জুডি এসে পিছন থেকে তার বাবার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে জুডি তো রিয়েলাইজ করে যে এটা কি সে ঠিক করলো, কিন্তু ততক্ষণে সেখানে পিটার চলে আসে এবং পিটার সেই ছুরিটা আরো ভালো করে ঢুকিয়ে দেয়। পিটার বলে ওঠে যে জুডি, এটা তুমি না, এই কাজটা আমি করলাম, তাই এটা নিয়ে তুমি কষ্ট পেও না বা অনুতাপ করো না। আর তাছাড়া তোমার উদ্দেশ্য ছিল শয়তানদের শাস্তি দেওয়া, যেটা তুমি খুব ভালোভাবেই করতে পেরেছো। এবার জুডি তো সঙ্গে সঙ্গে সেই ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং পিটার আর তার মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে।
এবং ততক্ষণে সেখানে সিনথিয়া চলে এসেছিল। এবার সিনথিয়া তো বলে ওঠে যে, "জুডি, তুমি আমার বাবাকে হত্যা করেছো। এই কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না।" এবং জুডি তো বলে ওঠে যে, "হত্যা? আমি তো হত্যা করিনি। এটা কেবলমাত্র একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল।" এবং সিনথিয়া তো তখনই বলে ওঠে যে, "জুডি, তুমি জানো না যে তুমি কি করেছো? আর এর বদলা আমি কিভাবে নেব সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে।" এবার তখনই তো আমরা দেখতে পাই যে জুডির মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং তার মায়ের মুখ থেকে রক্ত উঠতে শুরু করে। আসলে সিনথিয়া আগে থেকেই হেলেনের খাবারে বিষ মিশিয়ে রেখেছিল। তাই জন্য হেলেন সেখানেই অসুস্থ হয়ে পড়ে। এবার জুডি তো তখনই সেই ছুরিটা নিয়েই সিনথিয়াকে মারতে যাচ্ছিল এবং সিনথিয়া তখনই বলে ওঠে যে, "জুডি, তুমি আমাকে টাচও করতে পারবে না। কারণ আমি ওরিয়নের সন্তানের মা হতে চলেছি। আমি রাজকুমারের জন্ম দিতে চলেছি। তাই তুমি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাকে রাজদণ্ড পেতে হবে।" এবার জুডি তো তখনই হেসে বলে যে, "ও তাই? তুমি অরিয়নের সন্তানের মা হতে চলেছো? তা তুমি বরং খবরটা গিয়ে অরিয়নকেই দাও। দেখো যে ও কিভাবে তোমাকে স্বাগতম জানায়।" এবং এই বলে জুডি সিনথিয়ার হাতে পায়ে আঘাত করে এবং তাকে বলে যে, "যাও, তোমার রাজকুমারকে গিয়ে বলো যে তুমি তার সন্তানের মা হতে চলেছ।" এবার জুডি তো তার স্পেশাল ওষুধ দিয়ে মানে তার ম্যাজিক্যাল ওষুধ দিয়ে তার মাকে বাঁচিয়ে তোলে। অপরদিকে আমরা দেখতে পাই যে সিনথিয়া তো সেই অবস্থাতে হিচড়াতে হিচড়াতে অরিয়নের কাছে যায় এবং সে অরিয়নকে বলে যে, "রাজকুমার, দয়া করে আমায় সাহায্য করো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি।" এবং অরিয়ন তো তখনই বলে ওঠে যে, "তোমাকে সাহায্য করব? তুমি একটা নিচু মেয়ে কোথা থেকে না কোথা থেকে এসে আমার সমস্ত প্ল্যান নষ্ট করেছো। আমার ইচ্ছা ছিল জুডিকে বিয়ে করার, যাতে ওর গ্র্যান্ডপা এর সমস্ত আর্মি আমি পাই। কিন্তু পুরো প্ল্যানে তুমি জল ঢেলে দিলে। তাই তোমাকে বা তোমার সন্তান কাউকেই আমার চাই না।" এবং এই কথা বলে অরিয়ন তলোয়ার দিয়ে সিনথিয়াকে সেখানেই হত্যা করে। এবার আমরা দেখতে পাই যে সিনথিয়া তো একদমই তার জীবনের শেষ পর্যায়ে ছিল এবং সে তো মৃত্যুমুখে কাতরাচ্ছিল যে, "আমি যদি আর ২ দিন বেঁচে থাকতে পারতাম তাহলে আমি বদলা নিয়েই ছাড়তাম।" এবং তখনই সিনথিয়ার সামনে আমরা একটা অপরিচিত কণ্ঠস্বর শুনতে পাই এবং সে বলে যে, "সিনথিয়া, আমি তোমাকে বাঁচিয়ে তুলতে পারি, কিন্তু তার বদলে তোমায় একটা কাজ করতে হবে। আমি যা বলব তুমি যদি সেই কাজ করতে রাজি হও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে তুলব।" এবার সিনথিয়া তো বলে যে, "আমি সব করতে রাজি আছি।" এবং তখনই একটা ম্যাজিক্যাল পাওয়ার সিনথিয়ার কপালে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই যে সিনথিয়া আস্তে আস্তে ঠিক হয়ে ওঠে। এবার অপরদিকে আমরা জুডি এবং তার মা হেলেনকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুডি তো হেলেনকে তার ওষুধ খাইয়ে সুস্থ করে তুলেছিল এবং হেলেনও এখন তার স্বাভাবিক জীবনেই ফিরে এসেছিল বলা যায়। এবার তারা যখন কথা বলছিল তখনই একজন দাসী এসে খবর দেন যে সিজিং সাম্রাজ্যের দূত এসেছিল। সে জুডির আঙ্কেলের উপর খুবই চোটপাট করছে, কারণ সিজিং সাম্রাজ্যের রাজকুমারী এই সাম্রাজ্যে আসার সময় কিডন্যাপ হয়ে গেছে। এবার যেহেতু জুডির ওই আঙ্কেলই ছিল বর্তমান জেনারেল, অর্থাৎ তার উপরেই সবকিছু দেখভালের দায়িত্ব ছিল, তাই তার খামতির জন্যই তো রাজকুমারী শেরি কিডন্যাপ হয়েছে। তাই জন্য সিজিং সাম্রাজ্যের দূত আঙ্কেলের ওপর ভীষণ চোটপাট করছে। এবার এই খবর পেয়ে জুডি তো সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয় এবং সেখানে গিয়েই তার দেখা হয়ে যায় রাজকুমার অরিয়ানের সাথে। এবার অরিয়ান তো বলে ওঠে যে, "জুডি, তোমাকে খুব কষ্টের সাথে জানাচ্ছি যে তুমি আর আমার স্ত্রী কোনোদিনই হতে পারবে না। কারণ আমি এখন কেবলমাত্র রাজকুমারী শেরিকেই মহারানী বানাবো। তবে তুমি যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে তোমাকে উপপত্নী বানাতেই পারি।" এবার তখনই তো সেখানে পিটার চলে আসে এবং সে এক লাথি মেরে অরিয়নকে সরিয়ে দেয় এবং সে বলে ওঠে যে, "অরিয়ন, তুমি কার সাথে কি কথা বলছো সেটা ভেবেচিন্তে বলবে। কারণ জুডি ভবিষ্যতে আমার স্ত্রী হতে চলেছে, অর্থাৎ সম্পর্কে তোমার আন্টি। তাই তাকে সম্মান দেবে।" এবার তারা তো ভেতরে যায় এবং তারা দেখতে পায় যে ওই দূতটি তো আঙ্কেলের ওপর ভীষণ চেঁচামেচি করছে যে, "তোমার জন্যই আজকে আমাদের রাজকুমারী হারিয়ে গেল। তাকে কিডন্যাপ করে নেওয়া হলো। তোমাদের ব্যবস্থায় এত খামতি কি করে থাকে? যদি রাজকুমারকে আজকের মধ্যেই খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সাম্রাজ্য তোমাদেরকে ছাড়বে না।" এবং তখনই সেখানে হাজির হয় রাজকুমারী শেরি এবং রাজকুমারী শেরি বলে যে, "এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে।" এবং আমরা দেখতে পাই যে সিনথিয়া রাজকুমারী শেরির প্রাণ বাঁচিয়েছিল। এবার সিনথিয়াকে অক্ষত অবস্থায় দেখে জুডি তো প্রচন্ড অবাক হয়ে যায় এবং জুডির থেকেও বেশি অবাক হয় অরিয়ন, কারণ অরিয়ন তো নিজে হাতে তাকে হত্যা করেছিল। অরিয়ন বলে ওঠে যে, "তুমি কি মানুষ নাকি তুমি ভূত? আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম।" এবং সিনথিয়া বলে যে, "কি বলছো তুমি রাজকুমার?
নিশ্চয়ই তোমার কোনো ভ্রম হয়েছে। কারণ আমি যদি মরেই যেতাম তাহলে কি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? এবার রাজকুমারী শেরি তো তখনই বলে যে আমি তো ঘোড়ার গাড়ি করে আসছিলাম এবং তখনই একজন আততায়ী আমার উপর হামলা করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে রাজকুমারী ঘোড়ার গাড়ি করে আসছিল এবং তার হাতে একটি মহিলার ফটো ছিল। রাজকুমারীর বাবা এই মহিলাটির খোঁজই বহু বছর ধরে করছিল এবং রাজকুমারী ভেবেছিল যে হয়তো এই মহিলার সাথেই তার বাবার কোনো রকমের সম্পর্ক রয়েছে। তাই রাজকুমারী এই মহিলাটিকে খতম করে দিতে চাইছিল এবং রাজকুমারী এই মহিলার খোঁজেই এই প্রদেশে আসছিল এবং ছবিটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কার ছবি? যাই হোক, এবার তখনই একজন আততায়ী তার উপর হামলা করে এবং সিনথিয়া তখনই শেরিকে বাঁচায়। এবার এই ঘটনার ফলে সিনথিয়ার মর্যাদা তো অনেকটাই বেড়ে গেছিল এবং জুডি তো খুবই কনফিউজড হয়ে গেছিল যে সিনথিয়া কি করে ফিরে এলো। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে রাজকুমারী শেরিকে ওয়েলকাম জানানোর জন্য একটি ব্যাঙ্কোয়েটের ব্যবস্থা করা হয়। মহারাজ তো বলে যে রাজকুমারী শেরি, আমি জানি যে এখানে আসার পথে তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তুমি ভুলে সামনের দিকে এগিয়ে গেলেই ভালো হবে। এবং শেরি তো বলে ওঠে যে আমি নিশ্চয়ই ভুলে যাব, কিন্তু তার জন্য আমার দুটো শর্ত রয়েছে। প্রথমত, যেহেতু সিনথিয়া আমাকে বাঁচিয়েছে তাই জন্য আমি চাই যে সিনথিয়াকে পুরস্কৃত করা হোক। এবার মহারাজ তো বলে ওঠে যে নিশ্চয়ই, সেটা তোকে নিশ্চয়ই করা হবে। এবং তখনই শেরি বলে ওঠে যে এবং আমার দ্বিতীয় শর্ত হলো আমি পিটারকে বিয়ে করতে চাই। এবার পিটার তো তখনই বলে ওঠে যে সেটা কখনোই সম্ভব না, কারণ আমি অন্য একজনকে বিয়ে করব সেটা ঠিক করেই ফেলেছি। এবং এই বলে পিটার তো সেখান থেকে বেরিয়ে যায়। এবার সিনথিয়া তো তখনই শেরিকে বলে যে শেরি, আজকে তোমার যে অপমান হলো সেটার বদলা কি তুমি নিতে চাও না? এবার শেরি তো সঙ্গে সঙ্গে তার চাবুক নিয়ে জুডিকে মারতে যাচ্ছিল, কিন্তু সিনথিয়া বলে ওঠে যে না না, এইভাবে না। আর তাছাড়া মহারাজ এখনো রয়েছেন, আমরা অন্যভাবে কাজটা হাসিল করব। অপরদিকে আমরা রাজকুমার অরিয়নকে দেখতে পাই এবং আগের দিনে লাথি খেয়ে অরিয়ন তো পিটারের ওপর প্রচণ্ড চটেছিল। এবং আমরা দেখতে পাই যে তার একজন সৈন্য তার কাছে একটি চিঠি নিয়ে আসে। সৈন্যটি বলে যে এটা তার একজন চর পিটারের ঘর থেকে পেয়েছে। যে চিঠিতে দেখা যাচ্ছিল যে পিটার নাকি শত্রুদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু এই চিঠিটা আসলে জুডিরই একটা ফাঁদ ছিল। এই চিঠিটায় এমন একটা পাউডার দেওয়া ছিল যেটাতে করে যেই চিঠিটা পড়বে তার মাথা কিছুক্ষণের জন্য কনফিউজড হয়ে যাবে, বা বলা যায় যে তার মধ্যে একটা ভ্রম সৃষ্টি হবে। অরিয়ন তো এই চিঠি পেয়ে ভাবে যে বাহ, এবার আমি পিটারকে দেখাবো যে আমাকে অপদস্থ করার কি শাস্তি হবে। এবং আমরা দেখতে পাই যে যে চরটি অরিয়নকে এই চিঠিটা দিয়েছিল সেটা আসলে মাস্টারই ছিল, যে কিনা মুখোশ পরে এই কাজটা করেছিল। যাই হোক, এবার অপরদিকে ব্যাঙ্কোয়েটের সভা তো শেষ হয়ে যায় এবং জুডি সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই তার পিছু পিছু শেরি আসে। শেরি বলে ওঠে যে এবার তোমাকে আমি বাগে পেয়েছি, এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এবং শেরির তো তখনই মনে হয় যে আমার কাছে যে পেন্টিংটা ছিল, মানে যে মহিলাকে খুঁজতে আমি এসেছি, তার সাথে এই মেয়েটার বড্ড মিল আছে। যাই হোক, এবার শেরি তো তার চাবুক দিয়ে জুডিকে মারতে যাচ্ছিল, কিন্তু জুডি তখনই তার জামার হাতার ভিতর লুকিয়ে রাখা একটা অস্ত্র শেরির উপর চালনা করতে যায়। কিন্তু তার অস্ত্র চালনা করার আগেই কোথাও থেকে একটা তীর শেরির গায়ে ছুটে আসে এবং শেরি সেখানেই মারা যায়। এবার সিনথিয়া তো তখনই সেখানেই কিছু লোক নিয়ে ছুটে আসে এবং সে শেরির হাত চেপে ধরে বলে যে শেরি, তুমি রাজকুমারীকে হত্যা করলে, তুমি দুই সাম্রাজ্যের মধ্যে এত বড় একটা বিবাদ লাগিয়ে দিলে, তোমাকে এক্ষুনি শাস্তি পেতে হবে। এবার এই সমস্ত জটলা শুনে মহারাজ তো সেখানে চলে আসে যে শেরির এরকম কি করে হলো। এবং জুডি তখনই বলে যে মহারাজ, আমার কাছে অস্ত্র ছিল ঠিকই, কিন্তু সেই তীরটা তো অস্ত্রের মধ্যেই রয়ে গেছে, আমি সেই তীর তো এখনো চালাইনি, তাহলে শেরির হত্যার জন্য আমি কি করে দায়ী হব? এবার সিনথিয়া তো বলে ওঠে যে কিন্তু সেই সময় তুমি আর শেরি ছাড়া এখানে তো কেউই ছিল না, তাহলে এমন তো হবে না যে শেরি হঠাৎ করে নিজে নিজেই মরে গেল। নিশ্চয়ই তুমিই কিছু একটা করেছো, হয়তো অন্য কোনো উপায় অবলম্বন করেছো। এবং তখনই জুডি দেখে যে শেরির হাতে একটা কালো দাগ এবং জুডি বলে ওঠে যে কোনো রকম তীরের আঘাতের ফলে শেরির মৃত্যু হয়নি, শেরির মৃত্যু হয়েছে বিষক্রিয়ার ফলে। এবং এটা একটা বিশেষ ফুলের বিষ এবং এই বিষ প্রয়োগের 15 মিনিট পর ব্যক্তিটি মারা যায়। তার মানে শেরি আমার কাছে আসার আগেই তার উপর বিষ প্রয়োগ করা হয়েছিল। মহারাজ, আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাকে ফাঁসানোর জন্যই পুরোটা করা হচ্ছে।
আর তাছাড়া যখন সেরি আমার সামনে এসেছিল তার সাথে আমার কিন্তু কোনো রকম ফিজিক্যাল টাচ হয়নি। তাহলে আমি এই বিষটা তার উপর কি করে প্রয়োগ করব? এমন কেউ যে কিনা সেরির খুব ঘনিষ্ঠ বা তার হাত ধরেছে সেই কাজটা করেছে। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে নিশ্চয়ই সেরি মরা থেকে উঠে সেটা বলবে না। তাহলে আমরা কি করে জানবো যে কে কাজটা করেছে? এবং জুডি তখনই বলে যে সেরি আমাদের বলবে। এবার সে তো আবারও তার ম্যাজিক্যাল ওষুধের সাহায্যে সেরিকে তখনই সেখানে বাঁচিয়ে তোলে এবং সেরি তো তখনই বলে ওঠে যে সিনথিয়া, সিনথিয়া ছাড়া কেউই তো আমার হাত ধরেনি। তার মানে নিশ্চয়ই ওই আমার উপর কোনো না কোনো বিষক্রিয়া করেছে। এবার সিনথিয়া তো তারপরেও তার দোষ স্বীকার করতে চাইছিল না। সিনথিয়া বলছিল যে আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করা হচ্ছে। এরির হাত তো কতজনই ধরতে পারে, আমার উপর কেন দোষ পড়বে? এবং জুডি তখনই কিছু ভয়ানক মৌমাছি সেখানে বার করে। জুডি বলে যে এই মৌমাছিগুলি হচ্ছে বিশেষ মৌমাছি এবং যার গায়ে ওই পয়জনের গন্ধ থাকবে মৌমাছিগুলি তার দিকেই যাবে। এবার মৌমাছি ছেড়ে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তারা তো সিনথিয়ার দিকেই যায় এবং প্রমাণিত হয় যে সিনথিয়াই এই শয়তানিটা করেছিল। এবার তখনই তো সেখানে পিটারও চলে আসে এবং আমরা দেখতে পাই যে পিটার একজন আততায়ীকে সেখানে ধরে এনেছিল। মানে সিনথিয়া তো শেরিকে বিষ দিয়েই ছিল, কিন্তু শেরিকে মারার জন্য আরো একজন আততায়ীকেও লাগানো হয়েছিল এবং সেই আততায়ীর কাছে একটা শিলমোহর পাওয়া যায়, যেটা কিনা ছিল অরিয়ানের শিলমোহর। এবার অরিয়ান তো সেখানে আসে এবং বলে ওঠে যে এখানে কি হচ্ছে? আমি কাউকে হত্যা করার জন্য লোক লাগাইনি। আমি তো এখানে এসেছি পিটারকে ধরিয়ে দেওয়ার জন্য। আমার কাছে প্রমাণ আছে যে পিটার শত্রুপক্ষের সাথে মিলিত হয়েছে এবং সে তো ওই চিঠিটা দেখায়। এবার জুডি তো তখনই বলে ওঠে যে মহারাজ, আপনি নিজেই চিঠিটা দেখে বিচার করুন যে কে আসল দোষী। এবং চিঠিতে আসলে পিটারের না অরিয়নেরই নাম লেখা ছিল, কিন্তু যেহেতু চিঠিতে ওই ভ্রমমূলক পাউডার দেওয়া ছিল তাই অরিয়ন প্রথমবার নামটা ভুল পড়েছিল। এবার অরিয়ন তো বুঝতে পারে যে সে পিটারকে ফাঁসাতে গিয়ে নিজেই পুরোপুরি ভেসে গেছে এবং রাজদ্রোহের দায় সেখানেই অরিয়নকে পিটার হত্যা করে এবং মহারাজ সিনথিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তাকে নির্বাসিত করেন এবং সেনারা তো তখনই সিনথিয়াকে সেখান থেকে অনেক দূরে নির্বাসনের জন্য নিয়ে চলে যায়। এবার যারা যারা জুডির সাথে আগের জন্মে অন্যায় করেছিল তারা প্রত্যেকেই তো শাস্তি পেয়ে গেল, কিন্তু তবুও জুডির মনে কোথাও একটা খচখচানি থেকেই গেছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে সিনথিয়াকে তো ওদিকে সৈন্যরা ধরে নিয়ে যাচ্ছিল নির্বাসনের জন্য এবং হঠাৎই মাঝপথে সৈন্যরা ঠিক করে যে একে এখানেই একটুখানি বেঁধে রেখে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিই, একটু ড্রিঙ্ক করে নিই। এবং তারা সিনথিয়াকে এক জায়গায় বেঁধে দিয়ে বলে যে তুমি কোথাও যাবে না, এখানে চুপচাপ বসে থাকো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। এবার তারা সেখান থেকে চলে যাওয়ার পরই আবারও আমরা সেই পুরুষ শব্দটি শুনতে পাই, মানে প্রথমবার যে সিনথিয়ার প্রাণ বাঁচিয়েছিল তার শব্দ। এবং আমরা দেখতে পাই যে সেটা কোনো মানুষ ছিল না, সেটা একটা হেভেনলি বিং টাইপের ছিল। এবার তখনই তো হঠাৎই সিনথিয়ার মুখ থেকে রক্ত উঠতে শুরু করে এবং সেই হেভেনলি আইটা বলে ওঠে যে এটা হচ্ছে কারণ তুমি জুডির ক্ষতি করার চেষ্টা করেছো। সিনথিয়া বলে ওঠে যে কিন্তু কেন? জুডি কে যে ওর ক্ষতি করার চেষ্টা করলে আমাকে শাস্তি পেতে হবে? এবং সেই বিংটা বলে যে সেটা জানার কোনো অধিকারই তোমার নেই। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, তোমাকে পিটারকে খতম করতে হবে। এবার সিনথিয়া তো বলে ওঠে যে কিন্তু সেটা আমি কি করে করব? এক তো আমাকে নির্বাসনে পাঠানো হচ্ছে, দ্বিতীয়ত এখন তো সেরিও আমাকে আর পছন্দ করে না। তো আমি কার ক্ষমতার সাহায্যে এই কাজটা করব? এবং তখনই সেই আইটি একটি ফটো সিনথিয়াকে দেয় এবং বলে যে তুমি এইটা গিয়ে সেদিকে দেখাবে। এবং আমরা দেখতে পাই যে সেটা ওই হেলেনের একটা পেন্টিং ছিল, মানে যে পেন্টিংটা নিয়ে সেরি এখানে এসেছিল এই মহিলাকে খোঁজার জন্য। এবং সেই হেভেনলি বিংটি তার ক্ষমতার সাহায্যে ওই দুজন গার্ডকেও হত্যা করে, যার ফলে সিনথিয়া আবারও স্বাধীন হয়ে পড়ে। এবার সিনথিয়া তো সেই পেন্টিংটি নিয়ে সিরির সাথে দেখা করে। সিরি তো প্রথমেই তাকে দেখে প্রচন্ড ক্ষেপে উঠেছিল যে তোমাকে আমি এত সাহায্য করলাম আর তুমি আমাকেই মারতে চাইছিলে। এবং তখনই সিনথিয়া তাকে সেই পেন্টিংটা দেখায়। সে বলে যে তুমি তো এই মহিলাটাকে খুঁজতেই এখানে এসেছো তাই না? আমি তোমাকে বলে দিতে পারি এই মহিলাটি কে। এই মহিলাটা হচ্ছে জুডির মা। এবং যেহেতু তোমার আর আমার লক্ষ্য একটাই, তাহলে চলো দুজনে আমরা মিলিত হয়ে কাজ করি। এবার শেরি তো তখনই সিনথিয়াকে চুপ করতে ইশারা করে দেয় এবং আমরা দেখতে পাই যে শিজিং সাম্রাজ্য থেকে আসলে যে দূতটি এসেছিল সে শেরির এই সমস্ত কথা কান পেতে শুনছিল এবং শেরি তো তাকে ধরে ফেলে। এবং শেরি বলে যে এখান থেকে আমি তো তোমাকে আর জীবন্ত ফেরত পাঠাতে পারি না, কারণ তাহলে তুমি গিয়ে সবকিছু আমার বাবাকে বলে দেবে
এবং এই বলে শেরি তো ওই দূতটিকে সেখানেই বন্দি বানিয়ে নেয়। এবার শেরির ব্যাপারটা কি ছিল সেটা তোমাদের বলি। আসলে শেরির বাবার কাছে অর্থাৎ কিনা সিজিন সাম্রাজ্যের যে মহারাজা ছিল তার কাছে হেলেনের এই পেন্টিংটা ছিল এবং শেরি ছোটবেলা থেকে দেখেছে যে তার বাবা এই পেন্টিংটা খুব যত্ন করে রাখে। তাই শেরি বুঝতে পেরেছিল যে তার মানে এই মহিলাটি হচ্ছে তার বাবার প্রেমিকা। এবার শেরি যখন এখানে জানতে পারে যে এই মহিলাটি আসলে জুডির মা হেলেন, তখন শেরি সন্দেহ করে যে তার মানে জুডি হচ্ছে তারই বোন, অর্থাৎ তার বাবা এবং হেলেনের সন্তান। এবং শেরি তাই ভাবছিল যে এই খবরটা জানাজানি হলে তখন তো জুডিকেই সিজিং সাম্রাজ্যের রাজকুমারী বলা হবে, কিন্তু শেরি একা নিজে রাজকুমারী থাকতে চায়। তাই জন্য তার লক্ষ্য ছিল জুডিকে খতম করা। এবার আমরা অপরদিকে জুডিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুডি তার বিয়ের জন্য তৈরি হচ্ছিল এবং তার মাও তো প্রচন্ড খুশি ছিল কারণ তার মেয়ের বিয়ে হচ্ছে। এবার আমরা জুডি এবং পিটারের বিয়ে দৃশ্য দেখতে পাই। সেখানে তো মহারাজ নিজে এসেছিলেন এবং সকলেই খুবই খুশি ছিল। কিন্তু হঠাৎই সেখানে চলে আসে শেরি এবং শেরি বলে ওঠে যে এই বিয়ে হতে পারে না। মহারাজ তো বলে ওঠেন যে মানছি তুমি একটা অপর সাম্রাজ্যের রাজকুমারী, কিন্তু এইভাবে তুমি এই কাজে বাধা দিতে পারো না। এবং শেরি তখনই বলে ওঠে যে এই বিয়ে হতে পারে না, তার কারণ জুডি এই সাম্রাজ্যের মেয়েই না, সে আসলে চেস্টারের তো মেয়েই না। এবার এই কথা শুনে মহারাজ তো বলে ওঠে যে হ্যাঁ, মানেটা কি? তুমি কি বলছো? তোমার কথার কি কোনো প্রমাণ আছে? এবার শেরি তো বলে ওঠে যে হ্যাঁ আছে। 18 বছর আগে জুডির মা অর্থাৎ হেলেন একজন পুরুষ সেজে যুদ্ধ করতে আমাদের সাম্রাজ্যে গেছিল এবং তখনই তার সাথে আমার বাবার পরিচয় হয়। আমার বাবার স্টাডিতে আমি সবসময় তার পেন্টিংটা ঝুলতে দেখেছি। আমি তখনই বুঝেছিলাম যে কিছু একটা গন্ডগোল রয়েছে। আমি বুঝতে পেরেছি যে আসলে জুডি হচ্ছে আমার বাবা এবং হেলেনের সন্তান। এবং হেলেন তো তখনই বলে ওঠে যে মহারাজ, আমি স্বীকার করছি যে ও চেস্টারের মেয়ে নয়, কিন্তু এমন না যে আমি চেস্টারকে ঠকিয়েছিলাম। চেস্টারও আমাকে ক্ষমতার লোভে বিয়ে করেছিল। তাই যদি কোনো দোষ থেকে থাকে সেটা কেবলমাত্র আমার। আপনি আমাকে শাস্তি দিন। এবং এই ঘটনার মানে এই রহস্যের কারণেই কিন্তু জুডির মা আসলে এরম একটু আলাদা আলাদা থাকতো এবং একটু গোপনীয়ভাবে থাকতো। এবার মহারাজ তো তখনই বলে ওঠেন যে তার মানে তোমাদের পুরো পরিবারই এতদিন আমায় ঠকাচ্ছিল। এখনই আমি জুডিকে এখানেই মৃত্যুদণ্ড দেব। এবার জুডি তো তখনই ভাবে যে তাহলে আর আমি পুনর্জন্ম নিয়ে কি বা করতে পারলাম? সেই আগের জন্মে আমার যে পরিণতি হয়েছিল এই জন্মেও তো ঘুরে ফিরে তাই হলো। মহারাজের সৈন্য তো ততক্ষণে তলোয়ার তুলেছিল জুডিকে খতম করার জন্য, কিন্তু তখনই সেখানে পিটার আসে এবং সে তার তীরের সাহায্যে সেই তলোয়ার ফেলে দেয়। এবার মহারাজ তো বলে ওঠেন যে পিটার, তুমি কি আমার বিরুদ্ধে যেতে চাইছো? তুমি কি বিদ্রোহ করতে চাইছো? এবং পিটার বলে যে না মহারাজ, আমি কখনোই তা করতে চাইছি না। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা ফাঁকা ডিক্রি দিয়ে গেছিল, মানে অনেকটা ব্ল্যাঙ্ক চেক বলতে যা বোঝায় সেই রকমই। এই ফাঁকা ডিক্রিতে পিটার নিজের ইচ্ছার যে কোনো কিছু লিখতে পারতো এবং সেটা সকলকে মানতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। এবং পিটার বলে যে এই ডিগ্রির সাহায্যে আমি কিন্তু অনেক আগেই রাজা হতে পারতাম, কিন্তু তা কিন্তু আমি কখনোই হইনি। তাই আজকে আমি তোমাকে বলছি যে জুডি এবং জেনারেল ওয়াং এর পুরো পরিবারকে তুমি ছেড়ে দাও। তাহলে তার বদলে এই ফাঁকা ডিগ্রি আমি তোমাকে দিয়ে দেব, যাতে ভবিষ্যতে আমি কখনোই তোমার জন্য কোনো বিপদ না আনতে পারি। এবার মহারাজ তো বুঝতে পারে যে এই ফাঁকা ডিগ্রির সাহায্যে পিটার অনেক কিছুই করতে পারে। তাই মহারাজ নিজের সিংহাসনের ভয়ে পিটারকে তখনই কথা দেয় যে সে ওয়াং পরিবারকে ছেড়ে দেবে এবং পিটার তার বদলে সেই ফাঁকা ডিগ্রিটা মহারাজকে দিয়ে দেয়। মহারাজ বলে যে আমি তোমাদেরকে কখনোই ঘাঁটাবো না, কিন্তু তোমরা বিয়ে করে রাজধানী ছেড়ে অনেক দূরে চলে যাবে। এবং পিটার তো তাতেও রাজি হয়ে যায়। এবার পিটার আর জুডি তো খুবই খুশি হয়েছিল কারণ শেষ অবধি তারা বিয়ে করতে পারবে। কিন্তু তখনই সেখানে আসে সিনথিয়া এবং ঠিক তাকে যেমনটা করতে বলা হয়েছিল সিনথিয়া তেমনই করে। সে তীর ছুঁড়ে মারে পিটারের দিকে। এবার সেই তীর তো সঙ্গে সঙ্গে পিটারের বুকে লাগে এবং পিটার সেখানেই পড়ে যায়। এবং জুডি তো সঙ্গে সঙ্গে পিটারের তলোয়ার তুলে নিয়ে সিনথিয়ার দিকে ছুঁড়ে মারে এবং সিনথিয়া সেখানেই মারা যায়। অপরদিকে পিটার তো বুকে তীর নিয়ে প্রচন্ড কষ্টে তরপাচ্ছিল এবং তার মধ্যে আবারও সেই ডিমনিক অরা ভর করে, মানে সে পুরোই ডিমনের মতো হয়ে গেছে, তার চারদিকে লাল রঙের ম্যাজিক্যাল অরা ঘুরে বেড়াচ্ছিল। এবং এই দৃশ্য দেখে রাজকুমারী শেরি কিছু একটা বুঝতে পারে। শেরি বলে ওঠে যে এটা তো কোনো মানসিক বিকারের লক্ষণ না। এইরকম ডেমনিক স্বভাবের কথা আমরা আমাদের সাম্রাজ্যের পুরনো কিছু বইতে পড়েছি।
আমার মনে হয় পিটার কোনো সাধারণ মানুষ নয়। এবং আমরা দেখতে পাই যে পিটার তখনই তার নিজের মাইন্ডের মধ্যেই প্রবেশ করে। মানে তার মধ্যে যে ডেমনিক সত্তাটা ছিল সেটার সাথেই সে কথোপকথন শুরু করে। পিটার বলে ওঠে যে, তুমি কে? তুমি আমার দেহ থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এবং সেই ডেমনিক সত্তাটা বলে ওঠে যে, আমি কে? আমি হচ্ছি তুমি। আজকে আমি তোমার এই ভালোবাসার মহিলাকে এখানেই খতম করব এবং তার রক্ত দিয়ে আমি নিজেকে সম্পূর্ণ ডিমন তৈরি করব। পিটার তো বলে ওঠে যে, না, আমি কখনোই বেঁচে থাকতে জুডির কোনো ক্ষতি হতে দেব না। এবং সেই ডেমনিক সত্তাটা আবারও বলে ওঠে যে, এই ১০০ বছর কেটে গেল, তারপরেও তুমি কাজের কাজ কিছুই করতে পারলে না। তাই এবার যা করার আমাকেই করতে হবে। এবং সেই ডেমনিক সত্তাটা, মানে পিটারের যে ডিমন সত্তাটা ছিল, এটা সম্পূর্ণভাবে পিটারের উপর হাবি হয়ে যায়, তাকে কন্ট্রোল করে নেয়। এবং সে তো জুডির গলা টিপে ধরে। এবার জুডি তো বলতে থাকে যে, পিটার, ওই ডিমনকে তুমি নিজেকে কন্ট্রোল করতে দিও না। এবং তখনই জুডির কপালের ওই লোটাস টিপটি জ্বলে ওঠে এবং পিটার এক মুহূর্তের জন্য জুডির গলাটা ছাড়ে এবং জুডি সঙ্গে সঙ্গে পিটারকে কিস করে। এবং তখনই পিটারের মনে পড়ে যায় যে আগে কি হয়েছিল। আগে, মানে যখন সে সত্যি একজন ডিমন এবং জুডি ছিল একজন হেভেনলি বিং, তখনও তাদের মধ্যে একই রকম ভালোবাসার সম্পর্ক হয়েছিল এবং তখনও একইভাবে পিটারের এই ডিমনিক সত্তা তার উপর কন্ট্রোল পেয়ে গেছিল এবং সে জুডিকেই মারতে গেছিল। কিন্তু জুডি নিজেকে খতম করে পিটারকে ফিরিয়ে আনে, মানে পিটারের ডিমনিক দিকটাকে শেষ করে, যার ফলে কিনা পিটার এবং জুডি দুজনকেই টার্বুলেশনের জন্য মরতে পাঠানো হয়। পিটার তো বুঝতে পারে যে তার মানে আগে কি হয়েছিল এবং পিটার এটাও বুঝতে পারে যে এরকমই যদি চলতে থাকে আবারও তার মধ্যেকার ডিমন জুডির কোনো ক্ষতি করে দিতে পারে। তাই পিটার তখনই নিজের গলাতেই তলোয়ার চালায়। এবার জুডি তো প্রচন্ড কান্নাকাটি করতে থাকে যে এটা কি হচ্ছে, পিটারের কি হলো। মনে হচ্ছিল ওর মধ্যে অন্য একটা ব্যক্তি চলে এসেছে। এবং তখনই সেখানে মাস্টার আসে। মাস্টার বলে ওঠে যে অন্য কোনো ব্যক্তি পিটারের মধ্যে আসেনি, এটা ওর ডিমনিক সত্তাটাই এখানে এসেছিল এবং এখন সময় হয়েছে তোমাকে তোমার আসল পরিচয়টা জানানোর। এবার জুডি তো তখনই বলে ওঠে যে, আমার আসল পরিচয় কি? যে আমি চেস্টারের সন্তান নই, সেটা সেটা আমি আগেই জানতে পেরেছি। এবং তখনই সেখানে সেই সিজিং সাম্রাজ্যের দূত আসে এবং সে বলে ওঠে যে, না না, তুমি সিজিং সাম্রাজ্যের মহারাজের মেয়ে নও, তুমি আসলে আমাদের সাম্রাজ্যের গডেসের পুনর্জন্ম। এবং মাস্টার তো তখনই বলে ওঠে যে, হ্যাঁ জুডি, তুমি আসলেই এই পৃথিবীর মানুষ নও, তুমি আসলেই একজন গডেস এবং ১০০ বছর আগে এই ডেভিলের সাথেই তোমার সম্পর্ক হয়েছিল। কিন্তু তারপর এই ডেভিলের ডিমনিক সত্তাকেই খতম করার জন্য তুমি নিজেকেও খতম করে ফেলেছিলে। তারপর তোমাদেরকে মর্তে পাঠানো হয়। এবার জুডি তো তখনই মনে মনে ভাবে যে, মানে ১০০ বছর আগে থেকে আমাদের পরিচয়। আর পিটার কি সত্যিই তাহলে একজন ডিমন? ও কি সত্যিই আমাকে মেরে ফেলবে? এবার মাস্টার তো বলে ওঠে যে, হ্যাঁ, কারণ ও একজন ডিমন। আর এটা জানার পরও কি তুমি ওকে বাঁচাতে চাও? এবং জুডি বলে যে, হ্যাঁ, আমি ওকে বাঁচাতে চাই। এবার মাস্টার তো তখনই তার মন্ত্রের সাহায্যে জুডিকে তার যে হেভেনলি ক্ষমতা ছিল সেটা ফিরিয়ে দেয়। মাস্টার বলে যে এই ক্ষমতা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, তাই এই ক্ষমতা ব্যবহার করে তোমাকে কিছুক্ষণের মধ্যেই পিটারকে বাঁচাতে হবে। এবার আমরা দেখতে পাই যে আসলে তখন, মানে কিনা ১০০ বছর আগে কি হয়েছিল। প্রথমত তো জুডি জানতো না যে পিটার একজন ডিমন এবং জুডি যখন জানতে পারে ততক্ষণে পিটারের মধ্যে তার যে ডিমনিক সত্তা ছিল সেটা প্রকট হয়ে উঠেছিল। জুডির দলের লোকেরা, মানে কিনা হেভেনলি গডরা, জুডিকে বারবার বারণ করেছিল যে, জুডি, তুমি কিন্তু ওকে ভালোবেসে পাগলামি করছো, ও একটা ডিমন, ও কখনো ভালো হবে না, ও তোমাকেই খতম করবে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু জুডি তখন ভালোবাসায় অন্ধ ছিল এবং জুডি পিটারকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। কিন্তু তখনই পিটারের মধ্যেকার ডিমনিক সত্তা তার উপর কন্ট্রোল নিয়ে নেয় এবং পিটারই জুডিকে হত্যা করে, মানে তার পেটে তরোয়াল ঢুকিয়ে দেয়। এবং জুডি তখন বলেছিল যে, আমি খুব ভালো করেই জানি যে এটা আমার আসল পিটার না, এটা ওর মধ্যেকার থাকা যে ডিমন সেটাই কাজটা করছে এবং কখনোই আমি একটা ডিমনকে আমার পিটারের কোনো ক্ষতি করতে দেব না, শারীরিকভাবেও না এবং মানসিকভাবেও না। তার জন্য যদি নিজেকে মরে যেতে হয় তাহলে আমি তাই করব, কারণ যতই হোক আমি পিটারকে ভালোবাসি, পিটারকে আমি নিজের স্বামী বলে গ্রহণ করেছি। এবার জুডি তো সেখানেই মিলিয়ে যায়, বা বলা ভালো খতম হয়ে যায়, মানে তার সোলটা ইরেজ হয়ে যায়। এবং তখন পিটারের জ্ঞান ফিরে আসে, হুঁশ ফিরে আসে যে সে এটা কি করে ফেললো। কিন্তু তখন তো আর কিছুই করার ছিল না এবং তখনই সেখানে মাস্টার আসে।
মাস্টার বলে যে তুমি কি জুডিকে আবারও বাঁচাতে চাও? কারণ জুডির আত্মার একটা অংশ তোমার মধ্যে আছে। যেহেতু সে তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, নিজের ভালোটা সে তোমার মধ্যে দিয়ে গেছে। তাই সেটাকেই ২ ভাগ করে আমি মর্তে পাঠাবো। দেখা যাক মর্তে গিয়ে তোমরা নিজেদেরকে শুধরে মিলিত হতে পারো কিনা। এবং তারপরেই এই পৃথিবীতে অর্থাৎ কিনা মনুষ্য জীবনে তারা যা করেছে সেইগুলো হয়েছে। এবার আমরা দেখতে পাই মনুষ্য জীবনের অর্থাৎ পৃথিবীর ঘটনা এবং আমরা দেখতে পাই যে জুডি তো তার ক্ষমতার সাহায্যে পিটারকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরেও পিটারের জ্ঞান আসছিল না এবং তার চোখে মুখে ওই ডিমনিক চিহ্নগুলো যাচ্ছিল না। এবং তখনই জুডি একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে যে একজন হেভেনলি বিং, সেই পরিচয়টা থেকে সে নিজেকে মুক্ত করবে এবং সে তার ক্ষমতার সাহায্যে পিটারকে ডিমন পরিচয় থেকে এবং নিজেকে গডেস পরিচয় থেকে মুক্ত করে। মানে সে এবং পিটার দুজনেই সামান্য পৃথিবীবাসীতে পরিণত হয়। এবার পিটারের যখন জ্ঞান ফেরে তার এই জন্মের কথা মানে কিনা এইসব কিছুই মনে ছিল না। তার খালি মনে পড়ছিল সেই প্রথমে যেটা হয়েছিল, অর্থাৎ জুডির আগের জন্মের কথা, যেখানে জুডিকে অরিয়ন হত্যা করলো এবং পিটার তাকে বাঁচাতে গেল। মাস্টার বলে যে আসলে এতক্ষণ ওর মধ্যে ওর ডেমনিক সত্তাটা ভর করেছিল বলেই ওর মনে হয় মাথার গন্ডগোল হচ্ছে, তাই জন্যই ওর কিছু মনে পড়ছে না। আমি এক্ষুনি আমার ক্ষমতার সাহায্যে ওকে ঠিক করার চেষ্টা করছি। এবং জুডি তো তখনই বলে যে তার কোনোই দরকার নেই, যেহেতু ওর কিছু মনে পড়ছে না তাই ওকে মনেও করাতে হবে না। এই জীবনটা আমরা কেবলমাত্র সাধারণ মানুষ হিসাবেই কাটাবো। এবং জুডি তো তখনই পিটারকে বলে যে আজকে কিন্তু আমাদের বিয়ে, সকলেই অপেক্ষা করছে যে আমরা কখন বিয়ের অনুষ্ঠান শেষ করব। তুমি রাজি আছো তো? এবার পিটারের তো এই যে যা ঘটনা হয়েছে কিছুই মনে ছিল না এবং সে আবারও সেই কোল্ড অ্যাটিটিউডে ফিরে গেছিল। কিন্তু মনে মনে সে তো প্রথম থেকেই জুডিকে পছন্দই করত। তাই সে বলে ওঠে যে হ্যাঁ, আমি রাজি আছি। এবং পরিবারের সকলের সামনে তারা একে অপরকে বিয়ে করে এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তারা একটা ভালো জীবন কাটায়। এবং এখানেই আমাদের ডিমন আর গডেসের লাভ স্টোরি শেষ হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ম্যাজিক্যাল গল্প তোমরা কি আরো দেখতে চাও? তাহলে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য নানা রকমের চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, যাতে নতুন নতুন ড্রামা তোমাদের আর মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।